দর্শক স্বাগত নিউজরুম সংলাপে। আপনারা দেখছেন নিউজ 24। আপনাদের সাথে আছি আমি তাসমিয়া নাজিবা। আমাদের নিউজরুম সংলাপের যে বিষয়বস্তু অর্থাৎ দিনের উল্লেখযোগ্য ঘটনা এবং একই সাথে আমরা ঢাকার বাইরেও সংযুক্ত হই আমাদের প্রতিনিধিদের সাথে সেখানকার উল্লেখযোগ্য ঘটনা এবং আগামীকাল আমরা যেই আজকের দিনের ঘটে যাওয়া খবরগুলো পরের দিনের পত্রিকাতে আমরা দেখতে পাবো সেই ঘটনাগুলো নিয়ে আলোচনা এবং একই সাথে আপনারা জানেন আজকের দিনের আসলে যেই মূল বিষয়বস্তু অর্থাৎ 7ই নভেম্বর এবং সেই সাথে আগামী দিন অর্থাৎ 8ই নভেম্বর কিন্তু মার্কিন নির্বাচনে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সাথে আজ নিউজরুম সংলাপে আলোচনায় অংশ নিতে উপস্থিত রয়েছেন। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি মাহবুব কামাল সিনিয়র সাংবাদিক, রয়েছেন আবুল কালাম আজাদ ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সংবাদ সংস্থা এবং সর্বশেষ পরিচয় করে দিচ্ছি সুভাষ সিংহ রায় প্রধান সম্পাদক abnews24.com। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত, নিউজরুম সংলাপে স্বাগত। আসলে আজকের দিনে আসলে এটা বলার আর অপেক্ষা রাখে না, কারণ 7ই নভেম্বর একটি তাৎপর্যময় দিন। আমরা এটা দিয়েই শুরু করব, যদিও সংক্ষিপ্তভাবে, কারণ আমাদের পরবর্তী আরও আপনারা শুনতে পেলেন যে আমরা ঢাকার বাইরে থেকেও সংযুক্ত হবে এবং একই সাথে 8ই নভেম্বর মার্কিন নির্বাচন নিয়ে সব জায়গাতেই জল্পনা কল্পনা এবং 12টার পরে হয়েও যাবে। শুরুতে যেটা আসলে আমি বলতে চাচ্ছি, অনেক আলোচনাই হয়েছে 7ই নভেম্বর নিয়ে, সারাদিনে টেলিভিশনেও আমরা দেখেছি, পত্রিকার মাধ্যমেও যেটা জানতে পেরেছি। তবে প্রথম যে বিষয়টি জানতে চাচ্ছি আপনাদের তিনজনের কাছে আমি আসবো, যে বিভাজনের রাজনীতির একটি বড় উদাহরণ কিন্তু 7ই নভেম্বরের এই ঘটনা এবং এই ঘটনাটিকে তিনটি দল, অর্থাৎ তিনটি দল বলবো না আমি, বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পালন করছে, একই সাথে জাসদ অর্থাৎ জাতীয় সমাজতান্ত্রিক দল যেটা তারা পালন করছে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস এবং একই সাথে মুক্তিযুদ্ধের সপক্ষের দল যারা এবং সংগঠনগুলো তারা কিন্তু এটিকে মুক্তিযুদ্ধ সৈনিক হত্যা দিবস পালন করে। আপনারা সবাই জানে যে এই যে বিভাজনটা, এটাকে আসলে কি কারণ এবং এখন পর্যন্ত কিন্তু যে বিভাজনের রাজনীতি আমরা দেখে আসছি, এই অভিযোগ আমরা শুনছি, এই শুরুটা অর্থাৎ 75-এর পট পরিবর্তনের সাথে সাথে যে ঘটনাগুলো এবং কেন এইরকম একটি ঘটনা এবং বিভাজনের রাজনীতিটা কেন এর সূত্রপাতটা আমরা দেখতে পাই। আমি শুরু করছি আপনার কাছ থেকে, আমি সবার কাছ থেকে একই বিষয়ে জানতে চাইবো, যেহেতু 7ই নভেম্বরের না, প্রথম কথা হচ্ছে আপনি প্রথমেই বললেন সংক্ষিপ্ত, তাহলে এত বড় একটা ব্যাপার সংক্ষিপ্ত কিভাবে হবে? তারপরে আমি যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই যে জাসদ বলছে যে এটা সিপাহী জনতার অভ্যুত্থান, এটা আই ডু অ্যাগ্রি উইথ ইট, কারণ এটা সিপাহীরা নেমেছিল রাস্তায় এবং জনতাও নেমেছিল, সেটা ঠিক আছে। আওয়ামী লীগ যে বলছে যে মুক্তিযোদ্ধা অফিসার নিধন দিবস, এটাও আমি অ্যাগ্রি করি, এই কারণে যে অ্যাজ মেনি অ্যাজ 12 আর্মি অফিসার্স ওয়ার কিল্ড ইন 3rd নভেম্বর এবং অফিসার কিলিং তো হয়েছেই, সুতরাং এটা বলা যায় যে এটা কি বলে যে মুক্তিবাহিনী বা কি বলে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস। কিন্তু বিএনপিটা আমার কাছে ক্লিয়ার না। এই যে ওরা বলছে যে বিপ্লব ও সংহতি দিবস, বিপ্লব ইজ এ মার্কসিস্ট টার্মিনোলজি এবং ইট হ্যাজ গট এ স্পেশাল কনোটেশন। বিপ্লব আমরা সব কিছু খুব সহজ করে ফেলছি, শহীদ, বিপ্লব, মহান, এগুলি খুবই মানে গ্লোরিফাই করার কোনো শেষ নাই আমাদের এখানে। মহানত্বের কিছু নাই, বলছি মহান। তারপরে যুদ্ধ করেনি, ইন্ডিয়াতে গেছে, বলছি বীর মুক্তিযোদ্ধা। ইট ইজ অ্যাবসলিউটলি দিস ননসেন্স। বিপ্লব হচ্ছে ইটস এ মার্কসিস্ট টার্মিনোলজি। এটার মানে হচ্ছে যে সমাজের একটা গুণগত পরিবর্তন হতে হবে এবং এটা একটা অবজেক্টিভ কন্ডিশন থাকে, সাবজেক্টিভ কন্ডিশন থাকে, সবটা মিলিয়ে একটা বিপ্লব। যেমন ধরেন যে কিউবান রেভলিউশন, সোভিয়েত বিপ্লব, ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব তো শুধু ফ্রান্স না, সারা পৃথিবীর গুণগত পরিবর্তন এনে দিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধটাকেও একটা আপনি বিপ্লব বলতে পারেন, কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সমাজের অনেক গুণগত পরিবর্তন হয়েছে ইত্যাদি। ফলে এইসব বিপ্লব। কিন্তু এই 7ই নভেম্বর কেন বিপ্লব হবে? এটার তো কোনো গুণগত পরিবর্তন হয়নি। হতে পারে একটা পরিবর্তন হয়েছে, সেটা নেগেটিভ পরিবর্তন। সেটা হচ্ছে যে 7ই নভেম্বরের পরে আপনার জামাত শিবির রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, সুতরাং এটাকে আমি বিপ্লব না বলে প্রতি বিপ্লব বলতে পারি। ইটস কাউন্টার রেভলিউশন। এটাকে কোনোভাবেই ইন নো সেন্স ইট ইজ এ রেভলিউশন। সো এইটা আমার কাছে ক্লিয়ার না। তো এই যে এইসব মানে আমাদের তো আসলে পুরো বিষয়টা জানতে হবে যে আসলে 3rd নভেম্বর কী ঘটেছিল। 15 আপনি তো 10-15 মিনিটের হবে না, এটা একটা অ্যামেচার কথা হবে আর কি, মানে কিন্তু যদি আপনি প্রফেশনালি আলাপ করতে চান তাহলে ইট নিডস লট অফ টাইম, কারণ এটা নিয়ে তো অবশ্যই বিতর্ক রয়েছে এবং অনেক কিছুই আছে।
তো কি আমি কি ঘটনা বলবো কেন এটা বিপ্লব দিবস নয় বা কি? তাহলে তো আমার তো অনেক তিনটি দল অর্থাৎ তিন মতাদর্শের কিন্তু তিন ভাবে পালন করছে। আমি এই বিষয়টি আনতে যাচ্ছি যে বিভাজনটা যে এটার কারণটা যে বিভাজনটা তিনজন তিন দিক থেকেই দেখছে না। এটা হচ্ছে কি পলিটিক্স তো খুবই একটা নিষ্ঠুর জিনিস এবং এটা পলিটিক্স মানে হচ্ছে এক ধরনের পাওয়ার ক্ল্যাশ। তো 3 নভেম্বর 7 নভেম্বর তো আপনার অফিসারদের মধ্যে পাওয়ার ক্ল্যাশ হয়েছে। পাওয়ার ক্ল্যাশ হওয়া মানেই হচ্ছে দেয়ার আর ডিভিশনস এবং 3 নভেম্বর এবং 7 নভেম্বর অনেকগুলো ডিভিশন ছিল। প্রো জিয়া একটা গ্রুপ, প্রো খালেদ মোশাররফ একটা গ্রুপ, প্রো তাহের একটা গ্রুপ, প্রো মোশতাক একটা গ্রুপ। ক্যান্টনমেন্টস ওয়ার ডিভাইডেড ইনটু মেনি ফ্র্যাকশনস। সো এখানে বিভাজন তো থাকবে। আমাদের দেশের পলিটিক্স তো বিভাজনেরই পলিটিক্স এবং এটা ক্যান্টনমেন্টও এটার একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি 3 নভেম্বর এবং 7 নভেম্বরে। সো ডিভিশন ওয়াজ অবভিয়াস, ইজ অবভিয়াস, উইল বি অবভিয়াস। এটা বাংলাদেশে ইট ইজ ইরিপেয়ারেবল। এটা কোনো রিপেয়ার নাই। হ্যাঁ, এবং এই বিভাজনের মধ্য দিয়ে আমাকে থাকতে হবে। উই হ্যাভ টু লিভ উইথ ইট। হ্যাঁ, এবং এটা আমি কোনো সলিউশন দেখি না। আমরা কি আমি শেষ করব? হ্যাঁ প্লিজ। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে কেন বিভাজনটা, এইটা বুঝতে গেলে তিনটা কি অ্যাক্টর 3 নভেম্বর এবং 7 নভেম্বর এদের সাইকোলজিটা এবং এদের পলিটিক্সটা আমাদের বুঝতে হবে। কি কারণে 3 নভেম্বর হলো এবং 7 নভেম্বর হলো। এখানে খালেদ মোশাররফের যে ব্যাপারটা সেটা আপনার কি বলে যে হি ওয়াজ এই বিষয়টাকে কিন্তু একজন একভাবে দেখছে এবং মত বিভিন্ন রকম রয়েছে আছে না। কিন্তু আপনাকে তো একটা জায়গায় যেতে হবে। আপনি পলিটিক্যালি গেইন করার জন্য আপনি একটা জিনিস ব্যাখ্যা করে দিবেন তা তো হয় না। আপনাকে তো অবজেক্টিভলি ব্যাখ্যা করতে হবে। যেমন আমি কোনো দল করি না, ফলে আমি যেটা বলবো সেটা এক ধরনের সত্য হবে। আবার যে মানে রাজনৈতিক লাভালাভের প্রশ্ন যার থাকবে সে তার মতো করে দেখবে। এখন এটাকে হু টু ডিসাইড, এটা প্রথম তো আপনাকে ঠিক করতে হবে কে ডিসাইড করবে এটা। কারণ যে কোনো ইতিহাসে ঐতিহাসিকের আপনার দৃষ্টিভঙ্গিটা কোনো না কোনোভাবে প্রতিফলিত হয়ই, কনসিয়াসলি, সাবকনসিয়াসলি আর আনকনসিয়াসলি। এখন আপনি প্রথমে ডিসাইড করেন যে এইটা কে ডিসাইড করবে। 7 নভেম্বরের যে নির্মোহ মূল্যায়ন, প্রথম কথা হচ্ছে এখন তো নির্মোহ মূল্যায়ন সম্ভবই না, কারণ আমরা সবাই উত্তেজনার মধ্যে আছি। উত্তেজিত অবস্থায় কখনো নির্মোহ মূল্যায়ন সম্ভব নয় এবং এই জন্যই বলা হয় যে কোনো ঘটনার যদি নির্মোহ অবজেক্টিভ মূল্যায়ন আপনাকে পেতে হয়, ইউ হ্যাভ টু ওয়েট ফর ইভেন সেঞ্চুরি। হ্যাঁ, এবং যেমন মুক্তিযুদ্ধ আজকে আমি বিশ্বাস করি 100 বা 150 বছর পরে মুক্তিযুদ্ধের আসল ইতিহাসটা বেরিয়ে যাবে এবং তখন কিন্তু অন্য কোনো ফিগার থাকবে না। তখন একটাই ফিগার থাকবে বঙ্গবন্ধু, আর ভিলেন হিসেবে থাকবে ইয়াহিয়া। বাকি সব ফিগার কিন্তু চলে যাবে। আমরা এখন কি দেখি, সিরাজউদ্দৌলার যে 200-250 বছর পরে আপনার কয়টা ক্যারেক্টার আমরা দেখি? একটা দেখি সিরাজউদ্দৌলা, একটা মীর জাফর, বাকি কিন্তু সব ওয়াইপড আউট। এবং ধরেন যে আমেরিকার যে ইতিহাস, জর্জ ওয়াশিংটনই আছে, বাকি সব চলে গেছে, বা তাই না? তো সব জায়গাতে 200-250 বছর পরে থাকবে বঙ্গবন্ধু আর ইয়াহিয়া খান। দিস টু ক্যারেক্টার্স উইল রিমেইন, বাকি সব চলে যাবে। এখন এই মুহূর্তে আমি কিন্তু খুব দ্রুত কথা বলতেছি, কারণ আপনি আমাকে আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন। কথাটা হচ্ছে যে এখন তো আমরা রাজনৈতিকভাবে একটা উত্তেজনার মধ্যে আছি সবাই, এবং এই উত্তেজনাটা কবে থেতাবে আমি জানি না। এটা মেবি 50 or 100 ইয়ার্স লাগতে পারে এবং তখন হয়তো আমরা একটা অবজেক্টিভ মূল্যায়ন পাবো। এখন কিন্তু সব আপনি বায়াস পাবেন, আপনি কোথাও নির্মোহ মূল্যায়ন পাবেন না। হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার 3 নভেম্বর এবং 7 নভেম্বর ব্যাপারগুলো, এই জিনিসগুলো এত ফিশি এবং এত মিস্টেরিয়াস যে এইটা তখন দেখেন, তখন কিন্তু মিডিয়ার এত প্রসার হয়নি। এখন যেমন 30-40টা মিডিয়া, হ্যাঁ, প্রসার হয়নি। ক্যান্টনমেন্টের ভিতরে এক্স্যাক্টলি কী ঘটতেছিল, মানে যেমন জেল কিলিংয়ের ব্যাপারটা 2 দিন পরে জানা গেছে। 4 জাতীয় নেতাকে হত্যা করে ফেললো, কিন্তু জাতি জানতে পারলো 2 দিন পরে। সো এত অন্ধকারের মধ্যে আমরা ছিলাম। তারপরে ঘটনাগুলো ঘটতেছিল ক্যান্টনমেন্টের ভিতরে। তো তখনই তো অনেক তথ্য আমরা পাই নাই, এখন মানে ইমিডিয়েটলি পাইনি। তো এতদিন পরে আমরা পাবো কিভাবে? আমরা এই বিষয়ে আসবো, তবে আপনি কিন্তু কয়েকটি বিষয় উল্লেখ করলেন, আমি সেই বিষয়গুলো নিয়ে আসছি। যেহেতু 7 নভেম্বর বললেন যে কিছু বিষয় কিন্তু এক ধরনের একদম ফিশি ছিল, অর্থাৎ
এই যে লোকচক্ষুর আড়ালে থাকার বিষয়টি, এবং অবশ্য উনি বলে দিয়েছেন যে এই বিষয়গুলো রিভিল হতে, অর্থাৎ এই সত্য প্রকাশগুলো হতে অনেক সময় লাগবে। কিন্তু এতদিন পরে এসেও, যে গণমাধ্যমের কথা উনি বললেন যে এতদিন পরে এসেও কেন এই সত্যগুলো প্রকাশিত হচ্ছে না, অর্থাৎ এটিকে আসলেও এতটুকু, মানে উনি যেরকম বলে সেঞ্চুরি সময় অর্থাৎ 100-150 বছর লেগে যেতে পারে, আসলে কি এটি বেশি এরকম না? কথাটা উনি যে মাহবুব কামাল সাহেব যে কথাগুলো বলেছেন সেগুলো তো মানে খণ্ডন করার কিছু নাই, এটাই ইতিহাসের নিয়মেই ঐতিহাসিক বা ইতিহাসের ঘটনাগুলো। এবং যে কথাটি বলেছেন যে 100 বছর পরের যে ইতিহাসে কে থাকবেন, নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এবং এই ইতিহাসটা থাকবে, ওনার এই কথাটাই থাকবে। আজকে এখন আমরা যে বিভিন্ন কারণে, উনি তো অনেকগুলো দামি দামি কথা বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই সময়ের মধ্যে আপনি যেটি চান যে আজকে, তার আগে একটি কথা বলতে হবে যে কেন 7ই নভেম্বর ঘটলো। সাদামাটাভাবে যদি বলি, আমরা 75 সনের 15ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে কিন্তু এই শুরু হলো। তার আগে তো দেশ স্বাধীন হলো, স্বাধীনতার বিরোধিতা করলেন, যে কথাগুলো স্বাভাবিকভাবে আপনার সময় সীমিত, স্বাভাবিক। এই সময়ের মধ্যে আমরা ইচ্ছে করলেই তো অনেক কথা বলতেও পারবো না, সম্ভব না সব কিছুরই নিয়ে। এবং তখন কি হলো যে যারা স্বাধীনতার বিরোধিতা করলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেন এবং এই স্বাধীনতা চাননি বাংলাদেশ স্বাধীন হোক, সেই শক্তিটা নিশ্চিহ্ন হয়ে যায়নি। কিন্তু বঙ্গবন্ধু মহানুভবতা দিয়া মাপ করেছেন, কিন্তু তিনি সব খুনিটুনি যা আগুন জ্বালিয়েছে, হত্যা করেছে, তাদের তো মাপ করেনি। তো 75 পরে যে ঘটনা হলো আগস্ট মাসে, 15ই আগস্ট, তারপরে আপনি 7ই নভেম্বর, যদি এক কথায় বলি, আমি আমার চিন্তাধারার কথা বা আমার বিশ্বাসের কথাটাই বলবো, যে এই যে বিপ্লব টিপ্লবের কথা বলা হচ্ছে যে ফালতু কথা, এগুলো আসলে যে জিনিসটা হয়েছে, স্বাধীনতার বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, অসাম্প্রদায়িক শক্তি এই 7ই নভেম্বর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সৈনিকদের, সেনা সদস্যদের, সেনা কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে তারা সুপ্রতিষ্ঠিত হলো, তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করলো। এটি হচ্ছে 7ই নভেম্বরের ঘটনা। এবং যথার্থ অর্থে আজকে যারা বলছেন যে 7ই নভেম্বর হচ্ছে হত্যা দিবস, সেনা কর্মকর্তা হত্যা, মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস, তারা উল্লাসের, আপনার বয়স তাসমিয়া অনেক কম, আপনি সেদিনের ঘটনা জানারও কথা না, কিন্তু আপনাকে ইতিহাসের পাতা থেকে বা মাহবুব কামাল সাহেবদের মতো, আমাদের মতো যারা একটু বয়স হয়েছে, তাদের কাছ থেকেই শুনতে হবে। সেই শোনাটার পরে যে কথাটি বলছেন যে কে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা নিতে হবে। সত্যটা এই যে স্বাধীনতা বিরোধী সেই শক্তি, যে শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন, তারই জেলখানায় 3 তারিখে জাতীয় 4 নেতাকে হত্যা করেছেন, পৃথিবীর কোথাও নেই। জেলখানা হচ্ছে অপরাধ হোক, যেভাবে রাজবন্দী হোক, জেলখানা যখনই যে কোনো দেশের, সেটা হচ্ছে নিরাপদ স্থান। সেই নিরাপদ স্থানে তৎকালীন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান খুনি মোশতাকের নির্দেশেই তারা গিয়ে সেখানে হত্যা করেছে। এবং মাহবুব কামাল সাহেব যেটা বলছেন, 2 দিন পরে না, 3 তারিখে শেষ রাতে হত্যা করেছে। আমরা 4 তারিখই ঢাকা শহরে যারা ছিলেন, সারা দেশের মানুষ জানছেন। এই যে হত্যাকাণ্ডগুলো যারা করিয়েছেন, এই হত্যাকাণ্ডগুলো কিন্তু আজকেও যারা হত্যাকাণ্ডগুলো করাচ্ছেন, তারা কিন্তু সেই শক্তি যারা এই দেশকে স্বীকারই করেন না। স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তি। আপনি নাসিরনগরের ঘটনা যদি দেখেন, কারা করছে? এর আগে যখন চাঁদে দেলোয়ার হোসেন সাঈদীর ছবি দেখা গেল, এগুলো তো হঠাৎ করে একজনে বলে না, একদিনে বলে না, ওরা পরিকল্পিতভাবে এই কাজগুলো করে। কখনো আওয়ামী লীগের নামে, কখনো ছাত্রলীগের নামে, কখনো যুবলীগের নামে, অর্থাৎ এগুলো করে। কথা বললে তো অনেক কথাই বলা যাবে। এক কথায় যে জিনিসটা হচ্ছে যে তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে দেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য, এবং পিছিয়ে ছিল তো 21টি বছর ছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায়, স্বৈরশাসনের মাধ্যমে, স্বৈরশাসকের মাধ্যমে এবং সামরিক শাসনের মাধ্যমে। 7ই নভেম্বরেই প্রতিষ্ঠা পেয়েছে তাদের। এর আগে বঙ্গবন্ধুকে হত্যা করে যে কাজটি করতে পারেনি, 7ই নভেম্বর, 3রা নভেম্বর, 7ই নভেম্বর এই কাজগুলো করেছে। এটা ইতিহাস পর্যালোচনা করবে। আজকে যারা দাবি করেন বিপ্লব ছিল, যেটা মাহবুব কামাল সাহেব যথার্থ বলেছেন, বিপ্লবের সংজ্ঞা যদি ফেলতে চান, ঘরে বসে বলা যাবে অনেক কিছু। বিপ্লবের সংজ্ঞা তো এটা পড়ে না, সংহতিও না কোনো। কিসের সংহতি? মানুষ হত্যা করার মধ্যে থেকে সংহতি হয়? যে নেগেটিভ অর্থে তো আসলে সেই বিপ্লব ইজ এ কাউন্টার রেভলিউশন। হ্যাঁ, প্রতিবিপ্লব যে কথাগুলো আমি বলছি, এগুলো হচ্ছে সেই শক্তিটা
আমরা বিপ্লবের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। প্রতি বিপ্লবীরা 7ই নভেম্বর যে কথাটি আমি বললাম সেই দিন এসে তারা তাদের প্রতিষ্ঠা পেয়েছে, তারা প্রতিষ্ঠিত হয়েছে। আমি সুভাষিনী আপনার কাছে আসছি এবং বেশ একটি একই জায়গাতে পৌঁছানোর মতন যে আসলে একটা জায়গায় যেতে হবে, যে বিষয়টি আসলে চলে আসছে যে বিভাজনের জায়গাটা থেকে আসলে যে সত্যটা কি, এবং যে এই প্রসঙ্গটি নিয়ে আমরা শুরু করেছিলাম আসলে যে বিভাজনটা এখন পর্যন্ত আমরা দেখে আসছি এই বিভাজনটা, তো এই কেন এই ধারাটি? আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সময়টুকু কেটেছে যাদের লেখা পড়ে, তার মধ্যে মাহবুব কামাল ভাই একজন। এই যে তিনি যে কথাগুলো বিস্তৃত করেছেন এবং যে এই বাক্য বিন্যাস তাতে অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তরের মধ্যেই আছে। আমি তো এই প্রশ্ন করতেই পারি, যেটা আমার শ্রদ্ধাভাজন আবুল কালাম আজাদ সাহেব বললেন, 7ই নভেম্বরে কি ঘটেছিল, কে কার বিরুদ্ধে বিপ্লব করেছিল, এবং পাল্টা অভিযোগের জায়গাও কিন্তু রয়েছে, কি উদ্দেশ্যে বিপ্লব সংগঠিত হয়েছে। আমি অনেকগুলো প্রশ্ন তো একজন আজকের যারা এই প্রজন্মের সন্তান তারা তো করবে। আমাদের অবশ্যই সেই প্রশ্নগুলো রয়েছে আসলে যে সত্যটা কি, যেটা উনি বলছেন যে একটা জায়গায় যাওয়া, সমাজের মৌলিক কাঠামোর কি পরিবর্তন ঘটেছিল। আবুল কালাম আজাদ সাহেব কিন্তু উত্তর দিয়েছেন যে বেছে বেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে। আপনি যেই ঘটনার পরম্পরায় দেখবেন, ইতিহাস থেকে পাঠ করে দেখবেন, এই ঘটনাগুলোই ঘটেছে। আপনি লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ একটা বই লিখেছেন, একজন মুক্তিযোদ্ধা। সেই বইয়ের নাম হচ্ছে, এখন বইটা বাজারে বেশ বিক্রি হয়, যে 3টি অভ্যুত্থান ও কিছু কথা। সেখানে তিনি বলছেন এক জায়গায় যে সাইদুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধার সাথে জিয়াউর রহমানের পরিচয় করিয়ে দিয়ে হয়েছিল। কে দিয়েছিলেন? লেফটেন্যান্ট কর্নেল হামিদ সাহেব। কি কারণে? জিয়াউর রহমান সাহেবের একটা ফরেন পোস্টিং হয়ে যাবে বলে এরা আশ করতে পেরেছিল, বঙ্গবন্ধুর কাছে পাঠানো। তখন এই সাইদুর রহমানকে দিয়ে তিনি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের তৎকালীন নেতা, তাদের সাথে তার ভালো যোগাযোগ ছিল, তিনি এই কাজটি করে দিয়েছিলেন। 15 আগস্টের পর, 3রা নভেম্বরের পর, 7ই নভেম্বরের পর, অনেক দিন পর এই কর্নেল হামিদ সাহেব কে ফোন করেছেন সাইদুর রহমান সাহেব। ফোন করে প্রথমেই বলছেন, কর্নেল সাহেব আপনার জন্যই বাংলাদেশে এই 3টি অভ্যুত্থান ঘটেছে, কারণ আপনি যদি আমার সাথে ওনাকে পরিচয় করে না দিতেন জিয়াউর রহমান সাহেবের সাথে, তাহলে এই 3টি অভ্যুত্থানের সংগঠন হয়ে যেত, কেন তিনি তখন বিদেশেই থাকতেন। কিন্তু ওই যে মাহবুব কামাল ভাই যে কথা বলেছেন না, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, সেই সত্য রচিবে তুমি, ঘটে যা সব সত্য নয়। বঙ্গবন্ধু মৃত্যুর পর থেকে ইতিহাস দখলের একটা ইতিহাস চলেছে বিকৃত করা। আপনি দেখেন আমার হাতে একটা গেজেট নোটিফিকেশন আছে, এটা 5ই নভেম্বর 1975 জেলখানার ভিতরে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়, সেই 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের পর, এবং আমি ধারণা করে থাকি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের যখন 3রা নভেম্বরে ঢুকেছিল খন্দকার মুস্তাকের কাছে, এবং তাকে অস্ত্রের মুখে খন্দকার মুস্তাককে দিয়ে এই তদন্ত কমিশনের, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিল। আমার ধারণা এটা বিচারপতি আহসানুদ্দিন চৌধুরী, বিচারপতি কে.এম. সোমান এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনকে দিয়ে একটি 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হলো। তারিখটা কত? 1975 সালের 5ই নভেম্বর। ক্ষমতার শিখরে আসলেন 7ই নভেম্বর এই তথাকথিত বিপ্লব এবং সংহতির মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেব। তিনি এসেই এই তদন্ত কমিশন বাতিল করলেন কেন? তা মাহবুব কামাল ভাই সে প্রশ্ন, যে এই বিপ্লবের পরে যে সংগঠনগুলো দায়িত্ব নিয়েছিল প্রতি বিপ্লব করবার, শেখ মুজিব ভাইয়ের একটা বিখ্যাত লেখা ছিল বঙ্গবন্ধুর শাসনামলের প্রথম দিকে, বিপ্লবের পর প্রতি বিপ্লব। এই যে যারা এই কাজগুলো করেছিল, আপনি একজন মুক্তিযোদ্ধা 1997 সালের 2রা অক্টোবর তিনি সংবাদ সম্মেলন করছেন প্রেস ক্লাবে, বলছেন জিয়াউর রহমান সাহেবের মার্শাল্লাহ ট্রাইব্যুনালে বিচার হয়েছে, কম করে হলো 20 দিনে 2 সহস্রাধিক ফাঁসিতে ঝুলানো হয়েছে, প্রতি মিনিটে 1 জন করে ঝুলানো হয়েছে। এটাই কি বিপ্লব? এটাই কি আজকের এই যে? কিন্তু আমি আবার মাহবুব কামালের কাছে ফিরে যাচ্ছি, যে এই ইতিহাস পুনরুদ্ঘাটন করা এবং সত্যাসত্য যাচাইয়ের যে ব্যাপারটি, এটা কিন্তু সময়ের ব্যাপার, লাগবেই। কেননা 21 বছর যেমন ইতিহাস যখন ভুলিয়ে রাখা হয়েছিল, তখন কিন্তু এক পক্ষভাবে কিন্তু মিথ্যা ইতিহাস বলে দেওয়া হয়েছে।
আবার রবীন্দ্রনাথ বলেছেন আমরা না পড়িয়া পণ্ডিত না লড়িয়া বীর। এই যে আমরা বিপ্লব বলা, বীর বলা, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা কিন্তু এই সমাজ ব্যবস্থার ভিতরে দেখি। আজকের এই যে ৩রা নভেম্বরে বলা হয় যে বঙ্গবন্ধু মৃত্যুর পর কেউ হত্যার প্রতিবাদ করেনি। কি নিষ্ঠুর মিথ্যা কথা এটা প্রচলন করা হয়েছে, মুখে মুখে প্রচলন করা হয়েছে। বড় বড় পণ্ডিতরা যারা বড় বড় লম্বা বড় বড় বই লিখেছেন তারাও পর্যন্ত বলেছেন এমন একটা অবস্থা হলো বঙ্গবন্ধুর মতো এত বড় নেতা, আহারে তার কোনো হত্যার প্রতিবাদ হয়নি। তার মানে পরিস্থিতিটা কত ভয়াবহ ছিল। নভেম্বর মাসের 4 তারিখে সকাল 10টার সময় আপনি ওই রকম একটি ভয়ঙ্কর সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলটি বেরিয়েছিল, আমি খুব নাম করে বলছি, তখনকার বাংলাদেশ ছাত্রলীগ এবং জাতীয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যেটা জাতীয় ছাত্রলীগ ছিলেন, আজকের ওবায়দুল কাদের, বাহলুল মজদুর চুন্নু, মোজাহিদুল ইসলাম সেলিম, মাহবুবুজ্জামান, আমি কত লোকের নাম বলবো। এবং আপনাদের সময় ছিলেন মতিয়াপা ছিলেন। এই যে নেতৃত্বে এই যে মিছিলের যখন অগ্রভাগ ছিল কলাবাগানে, তখন তার শেষ অংশ ছিল হচ্ছে নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে। হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করেছিল এবং ওই দিন বিকেলে ওই জায়গায় অংশগ্রহণ করে। আপনি ওই মিছিলের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এই যে ইসপত কাদির গামা, অজয় দাশগুপ্ত, মাহবুবুজ্জামান, তারা সিনিয়র সদস্য ছিলেন, তারা যে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে নিন্দা প্রস্তাব আনলো এবং এটা কিন্তু সর্বসম্মতিভাবে গৃহীত হলো। এই যে ব্যাপারগুলো বলা হয়, এবং 5 তারিখে অর্ধ দিবস সর্বাত্মক হরতাল পালিত হয়েছিল, এই ইতিহাসটি ভুলে রাখা হচ্ছে। আমি মাহবুবুর সাথে একমত, নতুন প্রজন্মকে ইতিহাস চর্চা করার সুযোগ দিতে হবে এবং সময় প্রয়োজন। আমরা এই ইতিহাস চর্চা এবং এই মিথ্যাচারের রাজনীতি কিংবা এই অভিযোগের বিষয়গুলো নিয়ে আবারও আসবো। আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। নিউজরুম সংলাপে আবারও ফেরত আসছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক বিরতির পর আবারও স্বাগত নিউজরুম সংলাপে। আপনারা দেখছেন নিউজ 24। আমাদের সাথে নিউজরুম সংলাপের এই মুহূর্তে আমরা ঢাকার বাইরে যাদের সাথে সংযুক্ত হই তাদের মধ্যে রয়েছেন, প্রথমেই আছেন পূরবী দাস চট্টগ্রাম থেকে, এরপর আছেন দিদারুল আলম নোবেল সিলেট থেকে, আছেন কাজী শাহেদ রাজশাহী থেকে, শামসুজ্জামান শাহিন রয়েছেন খুলনা থেকে, এবং সর্বশেষ রাহাত খানের কাছে যাব আমরা, বরিশালে রয়েছেন উনি। আমরা প্রথমেই যাচ্ছি পূরবী দাস, চট্টগ্রামে আছেন। পূরবী, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো এবং আমরা কালকে যেই ঘটনাগুলো আজকে চট্টগ্রামের ঘটে যাওয়া যেই উল্লেখযোগ্য ঘটনা আমরা কালকে পত্রিকাতে দেখবো, আমাদের যদি জানাতেন। আপনাকে অনেক ধন্যবাদ নাজিবা। আজকে যে আলোচ্য বিষয় 7ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস, সেটি নিয়ে একটি খবর রয়েছে আমার কাছে। বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আজকে দিনব্যাপী বিএনপির কিছু কর্মসূচি ছিল। তার মধ্যে প্রথমেই ছিল নগরীর 16 শহর যে বিজয় উদ্যান আছে সেখানে তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারপরে কর্মসূচি শুরু করার। এরই প্রেক্ষিতে বেলা 3টার পরে যে দলীয় কার্যালয় রয়েছে নাসিমন ভবন, সেখানে সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদের ঢল নামে এবং এখানে মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেন বেশ ক্ষোভের সাথে বলেছেন যে সকালবেলা যে কর্মসূচি তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর, সেটি তারা ঠিকভাবে পালন করতে পারেনি। সরকার এবং পুলিশি যে কঠোর প্রহরা এবং প্রতিরোধ ছিল তার কারণে অনেকটা বানচাল করতে চেয়েছেন সরকার, যার কারণে তাদের সফলভাবে সেটি হয়নি। তারপরও তারা এখানে সমাবেশ করছে দলীয় কার্যালয়ের সামনে যে মাঠ সেখানে, এবং সে সাথে তিনি আরেকটি ব্যাপারে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন, সেটি হচ্ছে তাদেরকে সভা সমাবেশ করার জন্য যে ঐতিহাসিক লালদিঘির ময়দান এবং কাজী দেউরি এলাকা, সেই সাথে জেলা পরিষদ মার্কেট সংলগ্ন যে এলাকা সেখানে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি এবং শেষ মুহূর্তে সেটা তাদেরকে জানানো হয় যে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি।
এছাড়া আজ আরো কিছু খবর রয়েছে। আজ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যে হিন্দু পরিবারগুলোর উপর লুটতরাজ এবং তাদের বসত বাড়িতে যে অগ্নিসংযোগের ঘটনা হয়েছে তার প্রতিবাদে দুটি মানববন্ধন এবং সমাবেশ হয়েছে চট্টগ্রামে। তার একটি হয়েছে চেরাগি পাহাড়ি এবং অপরটি হয়েছে প্রেস ক্লাবের সামনে। এবং যেটি চেরাগি পাহাড়ের সামনে হয়েছে সেখানে চট্টগ্রামের যে সিপিবি নেতা অশোক সাহা উনি বলেছেন যে এই যে হামলা এতে কিন্তু শুধুমাত্র কোনো সাম্প্রদায়িক ব্যাপার না, এখানে রাজনৈতিক এবং আন্তর্জাতিক মহলের হাত রয়েছে, এমনই বক্তব্য রেখেছেন তিনি। এবং আরেকটি যেটি মানববন্ধন এবং সমাবেশ হয়েছে প্রেস ক্লাবের সামনে, সেখানে সর্বস্তরের জনগণ এবং প্রায় শতাধিক তরুণ তরুণীর সমাবেশ দেখা গেছে সেখানে। এবং সেখানে তার তরুণ তরুণীরা একটি কথা এবং একটি দাবি করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক, যিনি সংবিধানের শপথকে অমান্য করে অমার্জনীয় অপরাধ করেছেন, সে কারণে তার খুব দ্রুত মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবি এটি করেছে তারা। এছাড়া আরেকটি খবর রয়েছে আমার কাছে, জাহাজ ভাঙা শিল্পের উন্নয়ন এবং এর দ্বারা পরিবেশ দূষণ থেকে রক্ষার জন্য সিএসডিএফ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার প্রাথমিক বরাদ্দ 50 কোটি টাকা এবং পর্যায়ক্রমে সেটি প্রায় 200 কোটি পর্যন্ত যাবে এমনটি একটা খবর পেয়েছি। এবং শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই নরওয়ে সরকার এবং দাতা সংস্থা দিদার আলম নোবেল উনি রয়েছেন সিলেটে। নোবেল, আমাদের সিলেটের খবরাখবরগুলো জানান। ধন্যবাদ। আজ সপ্তাহব্যাপী কর মেলার শেষ দিন ছিল। শেষ দিনে আয়কর মেলা থেকে আদায় হয়েছে প্রায় 9.5 কোটি টাকার উপরে। এছাড়া পুরো সপ্তাহব্যাপী মেলা থেকে যে কর আদায় হয়েছে তার পরিমাণ হচ্ছে 36,37,37,096 টাকা, যা এই কর মেলার যে লক্ষ্যমাত্রা ছিল তা থেকে 16 কোটি টাকার উপরে বেশি আদায় হয়েছে। এবছর এই কর মেলায় নতুন করদাতা হিসাবে কর দিয়েছেন 1379 জন এবং সেবা গ্রহণ করেছেন প্রায় 25,500। এছাড়া সিলেটে আজকে আলোচিত ঘটনার মধ্যে ছিল যে আগামীকাল সিলেট জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হচ্ছে। এই উপলক্ষে আজকে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে আমাদেরকে জানানো হয়েছে গত বছর সিলেটে প্রায় 80টি বাল্যবিয়ের ঘটনা ঘটেছিল। এবছর বাল্যবিয়ের কোনো ঘটনা তাদের কাছে বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে এরকম কোনো খবর তাদের কাছে আসেনি। তবে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে এমন খবর পেয়ে 12টি বিয়ে তারা বন্ধ করতে সম্মত হয়েছেন। তো আগামীকালকে একটি আয়োজনের মাধ্যমে তারা সিলেটকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করবেন। এছাড়া সিলেটের আলোচিত আরেকটি ঘটনা রয়েছে, সেটি হচ্ছে সিলেট নগরীর কুমারপাড়ায় মামনি ক্লিনিক নামক একটি ক্লিনিকে চিকিৎসকদের অবহেলার কারণে একটি শিশুর মৃত্যু হয়েছে, এই অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগে শিশুর স্বজনরা আজকে রাত্রে কিছুক্ষণ আগে তারা ক্লিনিকটি অবরুদ্ধ করেন এবং সেখানে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ক্লিনিকের চেয়ারম্যান ডাক্তার এম এ মতিনকে পুলিশ সেখান থেকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই ছিল সিলেটের আজকের আলোচিত ঘটনা, যেগুলো আগামীকালকে স্থানীয় সংবাদপত্র এবং কিছু কিছু ক্ষেত্রে জাতীয় সংবাদপত্রগুলোতে গুরুত্বপূর্ণ সংবাদ হিসাবে পরিবেশন হবে। নোবেল, আপনাকে ধন্যবাদ। আমরা এরপর পরই যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন কাজী শাহেদ। রাজশাহীর খবরাখবরগুলো আমাদের জানান, যে আমরা স্থানীয় পত্রিকাতে দেখব এবং আমাদের জাতীয় পত্রিকাতেও দেখা সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ নাজিবা আপনাকে। আমি শুরুতেই জানিয়ে রাখি যে আজকের যে আয়কর মেলা ছিল এটি কিন্তু গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ আয় করেছে, এমনটি জানিয়েছেন কর কমিশনার দবির উদ্দিন। গতবার 5.5 কোটি টাকা যেখানে আয় হয়েছিল, এবার কিন্তু এই মেলা থেকে আয় হয়েছে প্রায় 10.5 কোটি টাকা। আরেকটি খবর সেটি হলো যে রাজশাহীর কাটাখালী পুলিশ ফাঁড়ির সামনে থেকে আজকে 5টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার যে নাসিরনগরের ঘটনা, এই ঘটনায় নগরীতে পৃথক 2টি মানববন্ধন হয়েছে। একটি মানববন্ধন হয়েছে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে, সেখানে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজল হোসেন বাদশা
দুঃখিত দর্শক, শাহেদ ওনার সংযোগটি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এর পরপরই যাচ্ছি খুলনাতে, সেখানে রয়েছেন শামসুজ্জামান শাহিন। শাহিন, খুলনার খবরাখবরগুলো আমাদের জানান, উল্লেখযোগ্য খবরগুলো কি কি? ধন্যবাদ নাজিবা। আপনি জানেন যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের প্রথম সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার কথা রয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সারাদিন খুলনা সহ আশপাশের জেলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যস্ততা দেখা গেছে। ইতিমধ্যে গোপালগঞ্জে সাজ রব পড়েছে বলে জানতে পেরেছি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় একাধিক নেতা গোপালগঞ্জে অবস্থান করছেন। খুলনা নেতৃবৃন্দ গোপালগঞ্জে পৌঁছে তাদের সাথে দেখা করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, নাসিরনগরের ঘটনার প্রেক্ষিতে খুলনায় আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে মেট্রোপলিটন পুলিশের বৈঠক হয়েছে। বৈঠকে ফেসবুক সম্পর্কে সকলকে সতর্ক, কারো উস্কানিতে কান না দেওয়ার জন্য এবং প্রকৃত ঘটনা যাচাই করতে অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে স্থানীয় সাংসদ আলহাজ মিজানুর রহমান মিজান, ইমাম পরিষদের নেতৃবৃন্দ, পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নাসিরনগরের ঘটনায় প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। খুলনায় আরেকটি দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটি হলো যে খুলনায় 10 মাসের ছেলেকে শ্বাসরোধের হত্যার অভিযোগে উঠেছে মায়ের বিরুদ্ধে। খুলনা থানা পুলিশ শিশুটির মা ফাতেমা বেগমকে গ্রেপ্তার করেছে। গত 4 দিন আগে ফাতেমা দ্বিতীয় বিয়ে করেন এবং 10 মাসের এই শিশুটিকে নিয়ে ওই পরিবারের বিরোধ দেখা দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া আপনি জানেন যে মেহেরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে ঘাতক স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আরেকটি ঘটনা রয়েছে, রাজাকারের চামড়া তুলে নেব আমরা গানের রচয়িতা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী শেখ সাইদ আলী আজ রাতে খুলনার 70 রোডের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোক জনিত রোগে ভুগছিলেন। অর্থভাবে তার উন্নত চিকিৎসা করতে পারেনি পরিবার, এমন অভিযোগ রয়েছে। আরেকটি খবর রয়েছে, জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ এম.আর. খানের একাধিক নামাজে জানাজা শেষে সাতক্ষীরায় তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। আর সুন্দরবনের দুবলরচরে রাসমেলায় যেতে নির্দিষ্ট 8টি রুট নির্ধারণ করেছেন বন বিভাগ। আগামী 12 এবং 14 নভেম্বর 3 দিনব্যাপী সুন্দরবনে এই রাস পূর্ণিমা বা রাসমেলা অনুষ্ঠিত হবে। এই ছিল মোটামুটি খুলনার গুরুত্বপূর্ণ সংবাদগুলো, যেগুলো আগামীকাল পত্রিকায় প্রকাশিত হবে বলে জানতে পেরেছি। নাজিবা, আপনাকে ধন্যবাদ। আমরা সর্বশেষ চলে যাচ্ছি রাহাত খানের কাছে, তিনি আছেন বরিশালে। রাহাত খান, আমাদের বরিশালের খবরগুলো জানাবেন। নাজিবা, গত রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের একটি অংশ গণভবনে আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর সাথে দেখা করে সাম্প্রতিক যে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে সেই কমিটি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে আগে যারা এই মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, মূলত নতুন কমিটিতে তাদের আসলে তেমন কোনো প্রাধান্য দেওয়া হয়নি। তো এই বিষয়টি আসলে পুনর্বিবেচনার জন্য তারা দাবি জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর কাছে। দ্বিতীয় খবরটি হচ্ছে, বরিশালের আগলঝাড়া উপজেলার বড়বাসাল গ্রামে এক দুবাই প্রবাসীর স্ত্রীকে পাগল আখ্যা দিয়ে আটকে রেখেছিলেন শাশুড়ি এবং তার ভাসুর। 10 দিন পর আজ দুপুরে খবর পেয়ে পুলিশ তাকে শিকলমুক্ত করে। তৃতীয় খবরটি হচ্ছে, গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় বরিশালের রায়পাশা করাপুর শাখা গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সহ 2 জনকে 10 বছর করে কারাদণ্ড এবং 25 লাখ টাকা করে জরিমানা করেছেন বিভাগীয় স্পেশাল জজ আদালত। এর পরের খবরটি হচ্ছে, দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, নির্যাতন এবং মন্দির এবং প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। আজ সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আপনি জানেন যে আজ সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হয়েছে। তো বরিশাল কর অঞ্চলের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রার চেয়েও 1 কোটি টাকা বেশি তারা আয়কর আদায় করেছে গত 7 দিনে। এই 7 দিনে নতুন করে রিটার্ন জমা দিয়েছেন প্রায় 6000 মানুষ। তো সব কিছু মিলিয়ে এই মেলাটি সফল হয়েছে বলে এখানকার কর কর্মকর্তারা জানিয়েছেন। এরপর আরেকটি খবর রয়েছে যে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো 7 নভেম্বর উপলক্ষে যে 3 দিনব্যাপী বিপ্লব ও সংহতি দিবস পালন করছে, এর অংশ হিসাবে বরিশাল উত্তর জেলা বিএনপি আজ প্রেস ক্লাবে আলোচনা সভা করে
সকালে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করে যুবদল। এই ধারাবাহিকতায় আগামীকাল স্বেচ্ছাসেবক দল এবং এর পরের দিন মহানগর বিএনপি আলোচনা সভা করবে বলে আমরা জেনেছি। এর পরবর্তী আরেকটি খবর হচ্ছে বরিশালের মুলাদিতে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ 20 জন অন্তত আহত হয়েছে। আর সকালে এই ঘটনাটি ঘটে। এই ছিল আজকে বরিশালের উল্লেখযোগ্য সংবাদাদি। নাজিবা। রাহাত খান, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন পুরবিদাস চট্টগ্রাম থেকে, দিদারুল আলম নোবেল সিলেট থেকে, কাজী শাহেদ রাজশাহী থেকে, শামসুজ্জামান শাহিন খুলনা থেকে এবং সর্বশেষ রাহাত খান বরিশাল থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা আবারও ফেরত যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা এতক্ষণ শুনছিলাম ঢাকার বাইরের খবরাখবরগুলো আসলে, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কিছু জায়গায় কিন্তু অর্থাৎ এই 7ই নভেম্বরকে কেন্দ্র করে যে সমাবেশের ঘটনা কিন্তু আমরা শুনেছি, আমরা সেই প্রসঙ্গে আসবো। তবে তার আগে আমরা আপনার কাছে ছিলাম যে বিষয়টি নিয়ে আসলে যে আপনি কি বলছিলেন অভিযোগের জায়গা এবং মিথ্যাচারের যে রাজনীতির একটি বিষয় আপনি আনছিলেন। তো এই কেন এই মানে প্র্যাকটিস, অর্থাৎ আমি বলবো যে এই কেন আমাদের এই রকম ধারা, যে আমরা কেন এর থেকে বেরিয়ে আসতে পারছি না? 71 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, আমরা যেই চেতনা নিয়ে যে যুদ্ধ হয়েছিল এবং যেখানে আমরা জয়লাভ করেছিলাম, যেই জাতির একটি বিজয় দিবস আছে, যেই জাতির লড়াই করতে জানে, যেই জাতি কখনো মাথা নত করেনি, সেই জাতিকে পরাভূত করবার জন্যে এই চক্রান্তটা কিন্তু স্বাধীনতার পরবর্তীতেই শুরু হয়েছে। বঙ্গবন্ধু মাত্র 1314 দিন ক্ষমতায় ছিলেন এবং তিনি রাষ্ট্র নির্মাণে, জাতি রাষ্ট্র নির্মাণে তিনি যেভাবে আত্মনিয়োগ করেছিলেন, সবাইকে একত্রিত করে তিনি এগিয়ে চলেছিলেন, সেই জায়গাতে স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করেছে। আমি তো আগেই বললাম আপনাকে যে এই যে 15ই আগস্ট থেকে শুরু করে পরবর্তীতে 3রা নভেম্বর, 7ই নভেম্বর, পরবর্তী যে হত্যাকাণ্ড, সমস্ত হত্যাকাণ্ডগুলো কিন্তু হয়েছে বেছে বেছে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে। দোষ ত্রুটি সে পরের আলোচনার বিষয়, কিন্তু হত্যা করা হয়েছে বেছে বেছে মুক্তিযোদ্ধাদের। এটাই ছিল ওদের মূল চক্রান্ত। এবং এই চক্রান্তের ধারাবাহিকতায় আপনার তখন থেকে এ পর্যন্ত, বিশেষ করে 96 সালের 12 জুন পর্যন্ত, তখনও পর্যন্ত এই চক্রান্ত কিন্তু অব্যাহত ছিল এবং এখনও কিন্তু থেমে আছে, এটা আমার কাছে মনে হয় না। আপনি লক্ষ্য করে দেখবেন, আবারও সেই কবিতার কথা উল্লেখ করি, মাহবুব ভাইয়ের কথা রেফারেন্সে আমি কথাটা আসছি, যে সেই সত্য যার অচিবে তুমি, ঘটে যাওয়া তা সত্য নয়। তিনি বলেছিলেন, কবিতব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন। আমাদেরকে ইতিহাসকে ভুলিয়ে রাখবার জন্য যা চক্রান্ত করবার সব করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধু মৃত্যুর পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশের প্রেক্ষাপট কিভাবে কি করেছে। আপনি দেখেন, আমার কাছে সায়েম সাহেবের একটি বই আছে, অ্যাট বঙ্গভবন লাস্ট ফেজ। সে বইতে জাস্টিস সায়েম, তিনি এই জিয়াউর রহমানের সময়ও তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, তিনি লিখছেন, দ্য পলিটিশিয়ান ইউজ টু গো টু দ্য ক্যান্টনমেন্ট ফর কনসালটেশনস, দিস আই লার্নড while I was yet at বঙ্গভবন, of course the আওয়ামী লীগ was not there। এই যে চক্রান্তের রাজনীতির যে বাতাবরণ তৈরি করা হয়েছিল তখনই, সেখান থেকে কিন্তু এই আমাদের ইতিহাসকে ভুলুণ্ঠিত করা হয়েছিল, আমাদের বিজয়ী জাতিকে মাথা নত করবার চক্রান্ত হয়েছিল। এটি কিন্তু মূল প্রেক্ষাপট। এবং আজকের দিনে যখন বলা হয় বিপ্লব, সংহতি, মানে খুব চমৎকার ব্যাখ্যা করেছে মাহবুব কামাল ভাই। কিসের বিপ্লব, কার সাথে বিপ্লব, কি ঘটনা ঘটেছিল, আমাদের কি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছিল। আপনি চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এমন করেছিল যে রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত সমস্ত রাজনৈতিক দলকে আপনার রাজনীতির করবার সুযোগ দেওয়া হয়েছিল, অধিকার দেওয়া হয়েছিল, রাজনৈতিক দলবিধি কায়েম করা হয়েছিল। আবার ওখানে শুধু আওয়ামী লীগকে ঠেকবার জন্যই ওখানে কিন্তু উপধারায় 10 উপধারায় উল্লেখ করা হয়েছিল যে যার নামে শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, মৃত অথবা জীবিত ব্যক্তি, তার কোনো নাম ব্যবহার করা যাবে না। অর্থাৎ বঙ্গবন্ধুর নাম নিয়ে তাদের কিন্তু বেশ আতঙ্ক ছিল। কি কারণে? যেটা মাহবুব কামাল ভাই বললেন, আজ থেকে 50 বছর পরে, আজ থেকে হয়তো 100 বছর পরে এই ভবিষ্যতের এই জায়গায় আসবে যে এই বাংলাদেশ নিয়ে দুইজনের নামই থাকবে। এক হচ্ছে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব, আর ওই খলনায়ক হিসেবে
ইয়াইয়া খান। ভুট্টোর নাম ফাঁকদা আসবে, ফাঁকদে আসতে পারে। আপনি যেরকমটি আসলে বলছিলেন যে আমি ওই প্রসঙ্গে আনতে যাচ্ছি যে আমাদের যারা তরুণ প্রজন্ম আমরা আছি, স্বাধীনতার ৪৫ বছর পরে এসেও এই যে বিষয়গুলো, এই সত্য প্রকাশের ক্ষেত্রে উনি বলছিল এটা কেন আসলে কেন হচ্ছে না, কেন আমাদের এতদিন পর্যন্ত অপেক্ষার এই একটা। হ্যাঁ, আমি আপনার কাছে আপনার কাছে আমি এই ৭ই নভেম্বরের বিষয়টি নিয়ে আমি আসব, তবে তার আগে ওনার যে বিষয়টি আসলে আমরা তরুণ প্রজন্ম হিসেবে যদি আমরা জানতে চাই। তরুণ প্রজন্ম যে কথাটি এরা দুজনেই বলেছেন, এবং আপনাদেরকে যে কথাটা যে সুভাষ সিংহ বলেছেন যে ইতিহাস পড়ার সুযোগ দিতে হবে, ইতিহাস খুঁজে নিতে হবে, পড়তে হবে আমাদের। এই যে বইগুলো লেখা হচ্ছে, মানে একেবারে ধরেন আপনি কোনো একটা বই পড়লে পরে আপনি হয়তো কোনো পড়ে পাবেন না, কিন্তু আপনি অনেকগুলো পড়লে তো ধারণাটা পাওয়া যায়। যে কথাটি হচ্ছে যে ২১টি বছর আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছিল, আমি বিশেষ করে নতুন প্রজন্মের কথাই বলছি, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন ৯৬ সনে স্বাধীনতার পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে, ২১ বছর পরে ৫ বছর, এটা কিন্তু নাড়াচাড়া করতে ততদিনে কিন্তু ২১ বছর যার জন্ম হয়েছিল সে তার বছর ২১ হয়েছে, সে তো দেখেছে যে বিকৃত ইতিহাসটা, মিথ্যা ইতিহাস, মানে উল্টো ইতিহাস বিকৃত করার যে তারপরে যে জিনিসটা হচ্ছে পরবর্তী পর্যায়ে আবার স্বাধীনতা বিরোধী শক্তিই আসলো কিন্তু ক্ষমতায়, ১ থেকে আবার ৫, ৬, এরপরে যে আপনার যে কথাটি আমি প্রথমেই বলছিলাম যে স্বৈরশাসন স্বাধীনতা বিরোধী শক্তির সেইটা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আপনি দেখুন ২০০৮ নির্বাচনের পরে স্বাধীনতার পক্ষের শক্তি ৯ এবং ১৩ থেকে আজকে পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি দেখেন যে নতুন প্রজন্ম এরা কিন্তু আগের সেই ধারণায় নেই, তারা কিন্তু পাল্টিয়েছে তাদের চিন্তা, কারণ তাদেরকে সাক্ষাৎকার নেন, জিজ্ঞেস করেন, কথা বলেন, সব কথাই বলবে, তারা জানে ঘটনাটা কি। আপনি যদি ওই কথাটাই যাই যে ১৬ই ডিসেম্বর যেটা সুভাষ সিংহ বলেছেন যে তারা কেন এটা করলেন, ৭ নভেম্বরেই তো না, স্বাধীনতা বিরোধী শক্তি আপনার সেখানে মুক্তিযুদ্ধ স্বাধীন হয়ে যাচ্ছে, তার পূর্ব মুহূর্তে কিন্তু ১৩-১৪ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করলেন, কেন তারা করলেন? আমি খুব সংক্ষেপে, আমি আপনার সময় সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু কেন করলেন তারা তো জানছেন যে পাকিস্তানিরা পরাজিত হচ্ছে, তাইলে আলবদররা, রাজাকাররা যে বেছে বেছে আমাদের চিকিৎসক, সাংবাদিক বা শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন তারা হত্যা করলেন ওই কারণে যে কথাটি সুভাষবাবু বলেছেন যে স্বাধীন হোক, অসুবিধা নাই, কিন্তু এই জাতি যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। যে কথাটি আমরা বলি যে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু বেছে বেছে, ওরা জানতো বাড়ি থেকে ছাত্ররা ডেকে নিয়ে শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করেছেন, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, কাকে না, অর্থাৎ জাতি যেন দাঁড়াতে না পারে, স্বাধীন হও। এরপরে তারা থেমে আছে, থেমে নেই। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পরে, আগেও যে কথাটি বলেছি, তারপরে এক এক করে কিন্তু ওরা ওদের পক্ষে, অর্থাৎ আবার সেই পাকিস্তান সাম্প্রদায়িক শক্তি, গণতন্ত্র থাকবে না, স্বৈরতন্ত্র থাকবে, স্বেচ্ছাচারিতা থাকবে, লুটপাটের রাজত্ব, এগুলো করার জন্যই তো ওরা এটা করেছে। আর আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল, চেতনা হচ্ছে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, গণতান্ত্রিক পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ এবং থাকবে, আমরা আমাদের উপার্জিত অর্থ আমরা ব্যয় করতে পারবো, আমাদের ভাগ্য উন্নয়ন হবে, যেটি বঙ্গবন্ধু বলেছেন সোনার বাংলা হবে, সোনার বাংলাই তো হতো। সেই অবস্থাটা পারা যায়নি ওদের কারণে, ওদের চক্রান্ত ষড়যন্ত্র আছে, এখনো নেই তা না, কিন্তু অনেকটা অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত শুনে আসছি। তবে ৭ই নভেম্বরের বিষয়ে আপনি বলছিলেন যে আপনার কাছে আমি আসবো বিরতির আগে, এবং যে 7ই নভেম্বরে আপনি আসলে বলতে চাচ্ছিলেন যে প্রেক্ষাপটের বিষয়ে এবং ওনার কথার সূত্র ধরেও যে আপনি, আচ্ছা, আপনি আমাকে কতক্ষণ সময় দিবেন সেটা আগে বলুন। না, আপনি কোনো সমস্যা, আপনি 2 মিনিট বলুন, আমরা বিরতিতে যাব, বিরতির আগ পর্যন্ত আপনি বলুন, আমরা বিরতি পরে আবার আলোচনায় আসবো। এই দেশে কিন্তু পদে পদে রিঅ্যাক্ট করতে হয়, আপনি বোধহয় জানেন না। এই যে কানেক্টিভিটি, এটা নিয়ে কি আলোচনা হবে? হ্যাঁ, আমরা কানেক্টিভিটিতে এই যে উনি যেমন আমাদের বিএনপির আসলে যেমন সমাবেশের অনুমতি চেয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু সেখান থেকে দেয়নি। এবং আমরা প্রথমে যেরকম শুনেছিলাম যে চট্টগ্রামে কিন্তু বিএনপির কর্মসূচি পালন করতে পারেনি, আবার সর্বশেষ শুনেছি বরিশালে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে করেছে। আবার একই সাথে ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনা যে রাজনৈতিক হাত রয়েছে চট্টগ্রামে একটি হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, তবে 7ই নভেম্বরের আলোচনার পরে আমরা এই কানেক্টিভিটির বিষয়ে আসবো। প্রথমে বলি, মানে এই কারণে আপনাকে সময় কথা বললাম, মানে আমার সাইকোলজিটা হচ্ছে সবটুকু যখন নয় কোনোটুকুও নয়, এবং অর্ধ সত্য আমি বলতে চাই না।
মানে আমরা অবশ্যই পুরোটা সত্যই জানতে চাইব এবং অর্ধসত্য হচ্ছে মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। সুতরাং অর্ধসত্য বলবো না, দরকার হলে বলবো না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে আমার প্রীতিভাজন ইস্যু, সুভাষ এবং আমাদের শ্রদ্ধেয় আজাদ ভাই বললেন যে মুক্তিযোদ্ধাদের মেরে দিচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় এটা অনিবার্য ছিল। কারণ হলো আর্নেস্ট রোহমের একটা কথা আছে, অল রেভলিউশনস ডিভাউট দেয়ার ওন চিলড্রেন, সব বিপ্লবী তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। এবং আমরা মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধের সন্তানদের খেয়ে ফেলছে। এই অর্থে বললাম 3 নভেম্বর এবং 7 নভেম্বর এবং 15 অগাস্টে যে কিলিংগুলি হয়েছে এগুলো কিন্তু করেছে মুক্তিযোদ্ধারাই। মানে দিস ইজ এ প্যারাডক্স। এবং এটা এই যে আর্নেস্ট রোহম খুব আমাদের সভ্যতার ইতিহাসটাকে খুব কিনলি অবজার্ভ করছেন এবং সাইমন বলিভার ওই কথাটাকে প্রতিধ্বনি করেছেন, অল রেভলিউশনস ডিভাউট দেয়ার ওন চিলড্রেন, নিজের সন্তানদের খেয়ে ফেলে। এবং আমাদের আরও কত সন্তানকে খেয়ে ফেলবে মুক্তিযুদ্ধ যারা বেঁচে আছে। এবং দেখেন মীর শওকত আলী এবং মেজর জলিল ছাড়া অল সেক্টর কমান্ডার্স ওয়ার কিল্ড বাই মুক্তিযোদ্ধা। মানে এটা কি বলবেন আপনি? বঙ্গবন্ধু, জাতীয় 4 নেতা, শেখ ফজলুল হক মনি থেকে সবাই কারা মারলো? মুক্তিযোদ্ধারা মারলো। তো এটা মানে ইটস এ পিকুলিয়ার। যাই হোক, এখন কথা হচ্ছে 7 নভেম্বর আপনি কিভাবে বুঝবেন সেইটা বোঝার জন্য আমি আগেই প্রথমে যেটা শুরু করছিলাম যে 3 জন যে কি অ্যাক্টর, খালেদ মোশাররফ, কর্নেল তাহের অ্যান্ড জিয়া, এদের সাইকোলজিটা বুঝতে হবে। আপনার যে কোনো রাজনীতিকে বিশ্লেষণ করতে গেলে ওই রাজনীতিটা যিনি করেন তার সাইকোলজিটা বোঝা খুবই জরুরি। যেমন ধরেন আপনি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে যদি বুঝতে চান তার রাজনীতিটা, তাইলে 15ই আগস্টের ঘটনা তার মানসিক গঠনে কি প্রভাব ফেলেছে, তার সাইকোলজিটা কিভাবে পুনর্গঠিত হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। খালেদা জিয়ার রাজনীতি বুঝতে গেলে আর্মি অফিসার্স ক্লাবের যে কালচার, সেই কালচারের ওরিয়েন্টেশনে উনি কীভাবে বড় হয়েছেন এটা আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা রাজনীতিবিদের সাইকোলজি যদি আপনি না বোঝেন তাইলে তার রাজনীতিটাও আপনি অত বুঝতে পারবেন না। এখন আমরা এই 3 কি অ্যাক্টর, এদের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে খালেদ মোশাররফ কি? খালেদ মোশাররফ উইথ হিজ ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড, হি ওয়াজ এ জেনুইন ডিসিপ্লিন আর্মি অফিসার এবং ওনার সাইকোলজিটা ছিল সব কিছুতে অ্যাকুরেসি থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। একই সাথে ওনার আত্মমর্যাদা বোধ খুব প্রবল ছিল। এক। তাহেরের সাইকোলজিটা কি? তাহের হচ্ছে ই ওয়াজ অ্যান ইনোসেন্ট প্যাট্রিয়ট, খুব নির্দোষ একটা দেশপ্রেমী, ঘোর প্যাচ বুঝতো না। এবং তার মাথাটাও একটু গোলমেলে ছিল। সেটা হচ্ছে যে মার্ক্সবাদী রাজনীতি করতে গিয়ে ওনাকে মার্ক্সবাদের কিছু জিনিস ভুলভাবে শেখানো হয়েছিল, ফলে উনি প্যাট্রিয়ট, মানবদরদি, মানুষদরদি, কিন্তু আবার উইথ রং এডুকেশন। এক্স্যাক্টলি, এটা একটা ওনার ব্যাপার। জিয়া কি? জিয়া ফিনান্সিয়ালি হি ওয়াজ অনেস্ট, কিন্তু প্রকৃতিগতভাবে নিষ্ঠুর প্রকৃতির এবং প্যাসিভ। এবং প্যাসিভ লোকরা যখন অ্যাক্টিভ হয় তখন কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। জিয়া কিন্তু সবসময় প্যাসিভ। এই যে স্বাধীনতা যে ঘোষণা, হি ওয়াজ ফোর্সড টু ডু দ্যাট, হি ওয়াজ নট উইলিং টু ডু দ্যাট, হি ওয়াজ প্যাসিভ। তারপরে যখন অ্যাক্টিভ হয়ে গেল হাইপার অ্যাক্টিভ। 75-এ দেখেন উনি প্যাসিভ, উনি 15 অগাস্টের কিলার গ্রুপরা চেইন অফ কমান্ড ব্রেক করে ফেলতেছে, কাউকে মানতেছে না, উনি চিফ অফ আর্মি স্টাফ, হি ডিড নট ইভেন ওয়ান্ট টু কন্ট্রোল দেম, এরকম ব্যাকবোনলেস। এবং উনি মানে আর্মি চিফ অফ স্টাফের কোনো ভূমিকা তার নেই। ডেপুটি চিফ অফ আমরা এই প্রসঙ্গে আবার আসবো। আমরা যে বিষয়টা নিয়ে আমরা এই আলোচনাটা আবার ফিরবো ছোট একটা বিরতির পর। আমরা আবার একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আবারও ফিরছি এই আলোচনায়, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। দর্শক বিরতির পর আবারও স্বাগত নিউজরুম সংলাপে। আমরা ছিলাম 7 নভেম্বরের আলোচনায়, ছিলাম মাহবুব আপনার কাছে। তো আমি প্রথমে তো এই তাদের মনস্তত্ত্বটা ব্যাখ্যা করলাম। এখন আমরা একটু ঘটনায় যাব। সেটা হচ্ছে তাহলে কি ঘটলো 3 নভেম্বর, কি ঘটলো 3 নভেম্বরের চেইন রিঅ্যাকশনই তো 7 নভেম্বর। সুতরাং 3 নভেম্বরটা আগে বুঝতে হবে। 3 নভেম্বরটা হচ্ছে যখন খালেদ মোশাররফ ওয়াজ দেন সিজিএস,
চিফ অফ জেনারেল স্টাফ, উনি যখন দেখলেন যে জিয়াউর রহমান ফেল টু কন্ট্রোল দি আর্মি, তখন উনি এটাকে নিজের খুব অপমান মনে করলেন যে মিডল র্যাঙ্কিং অফিসার তাদের মধ্যে আবার কেউ কেউ অব্যাহতিপ্রাপ্ত বঙ্গবন্ধু কর্তৃক, এই সমস্ত অব্যাহতিপ্রাপ্ত কিছু আবার মিডল র্যাঙ্কিং অফিসার এরা ডিকটেট করতেছে প্রেসিডেন্টকে, এরা আর্মির পোস্টিং দিচ্ছে, আর্মির সম্পর্কে ডিসিশন নিচ্ছে, অথচ চিফ অফ স্টাফ কিছুই করছে না। উনি কিন্তু বারংবার আপনার জিয়াকে বলেছেন যে আপনি চেইন অফ কমান্ডটা রিস্টোর করেন, এইটা তো আমাদের জন্য অপমানজনক, আমরা সিনিয়র, আমাদেরকে কেউ মানছে না। জিয়া ওই যে বললাম প্যাসিভ, উনি কানে দিচ্ছেন না কিছুই, অথবা অন্য কোনো রহস্য থাকতে পারে। তখন উনি করলেন কি যে দিস থিংস ক্যানট গো ফর ডেজ টুগেদার। উনি তখন 46 ব্রিগেডের যে কমান্ডার কর্নেল শাফাত জামিল, ওনার সাথে পরামর্শ করলেন যে কী করা যায়। তখন ওরা যৌথভাবে বলল যে না, এইভাবে থাকা যাবে না, আমাদের অ্যাক্ট করতে হবে। ইট ওয়াজ মেয়ারলি এ ডিসিপ্লিনারি অ্যাকশন উইথ দ্য আর্মি। এই যে খালেদ মোশাররফ ইজ ওয়ান অফ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড ক্যারেক্টার ইন আওয়ার কান্ট্রি, একদম মিসআন্ডারস্টুড। হি ওয়াজ নেভার a politically ambitious person, nor he was a pro-Indian element. He was just an army officer and he wanted to restore the chain of command of army. That's all, nothing more, nothing less. কিন্তু অভিযোগের জায়গাতে কিন্তু যে ভারতের কাজ করেছে। যখন উনি অ্যাক্ট করলেন, জিয়াকে বন্দী করলেন, তখন দুইটা জিনিস ঘটলো। একটা হচ্ছে মানে রাশেদ মোশাররফ, ওনার ভাই এমপি তখন ছিলেন, এবং ওনার মা, ওনারা ছাত্র ইউনিয়ন একটা মিছিল বের করে, ওই মূলত অর্গানাইজ করেছিল ছাত্র ইউনিয়ন, ওই মিছিলের অগ্রভাগে শেখ মুজিবের পোর্ট্রেট নিয়ে তারা মিছিল করলো। তো যখন এটা আওয়ামী লীগের মিছিল হিসেবে ট্রিটেড হলো, তখন এরা মনে করলো কি যে ইট মাইট বি এ প্রো ইন্ডিয়ান অর প্রো আওয়ামী লীগ কুদেতা। এর মধ্যে একটা মানে অঙ্কেরও একটা হিসাব হলো, এটা জিওমেট্রিক একটা ইকুয়েশন হলো। সেটা কীরকম? সেটা হলো যেহেতু 15 আগস্টের কুটা হয়েছিল অ্যান্টি ইন্ডিয়ান কু, এইটাকে যখন ওভারথ্রো করা হচ্ছে তাহলে নিশ্চয়ই এটা প্রো ইন্ডিয়ান, জাস্ট উল্টা হবে। সো এই সাইকোলজি প্লাস হচ্ছে ওই মিছিল, এই দুইটা মিলে হয়ে গেল কি খালেদ মোশাররফ ওয়াজ ডাবড অ্যাজ এ প্রো ইন্ডিয়ান। তখন বাজারে গুজব রটলো যে ভারত আসতেছে, এগুলো গুজব ছড়ানো হলো আর কি, গুজব ছড়িয়ে দেওয়া হলো, ভারত আসতেছে ইত্যাদি। এই যে এই মুহূর্তটা খুবই ক্রিটিক্যাল, এবং তখন কিছুই বোঝা যাচ্ছিল না, এবং সব কিছুই কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে ঘটছে এবং এগুলো রিভিল হচ্ছে না। আচ্ছা, তখন এই কর্নেল তাহের, তখন উনি ভাবলেন যে এই যে পরিস্থিতি, এটাকে আমাকে ক্যাপিটালাইজ করতে হবে, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট। কারণ তার কিছু ওয়ার্ক ছিল ক্যান্টনমেন্টের ভিতরে, বিপ্লবী সৈনিক সংস্থা নামে। উনি কিন্তু অনেক আগে থেকে কমিউনিস্ট মনোভাবাপন্ন, পাকিস্তান আর্মিতে থাকা অনেক আগে থেকে এই সৈনিকদেরকে একটা বিপ্লবী জায়গাতে আনার চেষ্টা করছিলেন। তখন উনি দেখলেন যে এরকম একটা সিচুয়েশনে এটাকে কাজে লাগাইতে হবে। তাকে আবার মিসলিড করলো জাসদের নেতারা। যে তখন উনি করলেন কি, এই যে সিচুয়েশনটা, এই তখন প্রশ্নটা দাঁড়িয়ে ওটা মানে এখানে এরকম অভিযোগ কিন্তু এটা অনুঘটকে কাজটা করেছে বিপ্লবী সৈনিক সংস্থা। হ্যাঁ, অনেকে বলে হ্যাঁ এটা করেছে তাই, কিন্তু অ্যাজ এ মার্কসিস্ট উনি মানে তখনকার মেইন কন্ট্রাডিকশনটা কি এটা উনি বুঝতে পারলেন না। মেইন কন্ট্রাডিকশনটা হচ্ছে ন্যাশনাল কোশ্চেন, যে এখন সবার একটা ইউনিটি দরকার। হ্যাঁ, কিন্তু উনি করলেন কি, এটাকে শিফট করলেন ক্লাস কনসাস কন্ট্রাডিকশন, অর্থাৎ শ্রেণী সংগ্রামে। সেরকম শ্রেণী সংগ্রামটা কি, শ্রেণীদ্বন্দ্বটা যখন ক্যান্টনমেন্টের বাইরে, ইট ইজ ওয়ার্কিং ক্লাস ভার্সেস ক্যাপিটালিস্ট, ওয়েন উইদিন দ্য ক্যান্টনমেন্ট তখন এটা অফিসার ভার্সেস সোলজার ন্যাচারালি। তখন উনি অফিসার ভার্সেস সোলজারদের একটা মানে এটাকে এই ক্লাসটাকে উনি প্যাম্পার করলেন এবং এইটাকে উনি কাজে লাগাতে চাইলেন। হ্যাঁ, এটা করতে গিয়ে উনি জিয়ার অনুসারীদের সাথে যোগ দিলেন ইত্যাদি। তারপরে জিয়ার অনুসারী এবং তাহেরের অনুসারী এরা মিলে মিলিতভাবে হ্যাঁ জিয়াকে মুক্ত করলেন। আচ্ছা, জিয়াকে যখন মুক্ত করা হলো তখন মানে ওই তাহের ট্রাইড টু পারসু হিজ অবজেক্টিভ, হিজ এজেন্ডা। উনি জিয়াকে বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে এখন এই জিনিসগুলি করতে হবে। কি করতে হবে? 12 দফা একটা দাবি দিয়েছে, যে ব্যাটম্যান প্রথা উচ্ছেদ করতে হবে ইত্যাদি ইত্যাদি সব দাবি। জিয়া দেখলেন যে এই 12 দফা দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে এই কনভেনশনাল আর্মি থাকে না, এটা একটা কি বলে পিপলস আর্মিতে টার্ন করতে পারে। এটা অ্যাজ এ বুর্জোয়া মার্সেনারি অফিসার এটা উনি চান নাই। কিন্তু তাহেরকেও আবার অ্যান্টাগনাইজ করা যাবে না, কারণ
তখন তো একদম 0 আওয়ার। উনি তখন হি ওয়াজ ট্রাইং টু বাই টাইম টু কনসোলিডেট হিজ পাওয়ার। হ্যাঁ, তখন উনি তাহেরকে গুড হিউমারে রাখলেন যে ঠিক আছে আমি দেখতেছি, কিন্তু এদিক দিয়ে ভেতরে ভেতরে উনি কিন্তু নিজেকে সংহত, ওরা যে বলে বিপ্লব এবং সংহতি দিবস, এই দিক থেকে সংহতি ঠিক আছে। হি ওয়ান্টেড টু কনসোলিডেট হিম হিজ পজিশন। হ্যাঁ, এখন হলো কি এইটাকে উনি কিভাবে করলেন? এই মানে ক্যান্টনমেন্টে কিন্তু ওসমানী যদিও রিটায়ার্ড, বাট ওসমানী ফ্যাক্টর কিন্তু ক্যান্টনমেন্টে তখনও ছিল এবং উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ছিল। তো ঘটনাচক্রে আপনার জিয়াউর রহমান এই ওসমানের ব্লেসিংসটা পেয়ে গেলেন। হ্যাঁ, যখন ওসমানের ব্লেসিংসটা উনি পেয়ে গেলেন, উনি শিওর হয়ে গেলেন যে এখন আর আমার কোনো অসুবিধা নেই। এমনি তো অনেস্ট আর্মি অফিসার হিসেবে তার একটা সুনাম ছিল, কিন্তু বাট মাইন্ড ইট পলিটিক্যালি হি ইজ ভেরি করাপ্ট, ফিনান্সিয়ালি হি ইজ অনেস্ট। এটা আবার মনে করেন অনেস্ট মানে হচ্ছে যে বিরাট কিছু। আচ্ছা, এখন তখন এই যে মানে ওসমানীর যে ব্লেসিংস পাওয়ার পরে উনি কিন্তু কনসোলিডেট করে ফেললেন। যখনই উনি কনসোলিডেট করে ফেললেন নিজেকে, মানে তাহের এবং জিয়ার যে ইউনাইটেড ফ্রন্ট, এটা কিন্তু লাস্টেড ফর সাম আওয়ার্স, 7 or 8 আওয়ার্স। যখনই উনি কনসোলিডেট করে ফেললেন, দি ইউনাইটেড ফ্রন্ট ব্রক, এবং তখন উনি পিঠ ঘুরালেন, বললেন যে মাই ডিয়ার ফ্রেন্ড, I am a bourgeois mercenary officer, don't want anything, something revolution from me, it will be too much, I am sorry। মানে ওনাকে ফাইনাল কথা বলে দিলেন। তারপর তো বিচ্ছেদ হয়ে গেল, টোটাল কন্ট্রোল উনি ধীরে ধীরে নিতে পারেন, এবং শেষ পর্যন্ত তাহেরকে ক্যামেরা ট্রায়ালে ফাঁসিতে ঝোলালেন। এবং ফাঁসিতে ঝুলিয়ে ওই যে বললাম যে প্যাসিভ যদি আপনার অ্যাক্টিভ হয়, হাইপার অ্যাক্টিভ হয়, তখন উনি করলেন কি, চোখে একটা সানগ্লাস লাগালেন যাতে তার রক্তচক্ষু দেখা না যায়, এবং শুরু করলেন মানে ক্র্যাকডাউন। এবং জাসদের উপরে এই যে যারা মানে তার যে অ্যালি ছিল যারা, মানে জাসদ তো তার, হ্যাঁ তার মানে তার উনি তখন আওয়ামী লীগ তার কাছে কোনো ফ্যাক্টর না, তার কাছে ফ্যাক্টর হচ্ছে কর্নেল তাহের, বিপ্লবী শরীর সংস্থা, গণবাহিনী, সো ক্রাশ দেম। এবং মানে সিরাজুল আলম থেকে শুরু করে একদম আমিও লিখছিলাম লোকমান থেকে সিরাজুল আলম খান, মানে সর্বকনিষ্ঠ ওয়ার্কার থেকে একদম সর্বোচ্চ পর্যন্ত, মানে তেলাপোকা থেকে ডায়নোসর, সব অ্যারেস্ট, এবং দীর্ঘদিন তারা জেলে, এবং ধীরে ধীরে পার্টি করলেন, ইত্যাদি করলেন, জামাত শিবিরকে রিহ্যাবিলিট করলেন। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে পলিটিক্স করতে গেলে তার তো একটা সোশ্যাল স্ট্রেংথ লাগবে, তো সবই তো আওয়ামী লীগ, তো যখন সবই আওয়ামী লীগ তাহলে আর কাকে নেবে? তাহলে রাজাকাররাই থাকে, ওনাদেরকে নিয়ে নিলেন। এই তো ইজি ইকুয়েশন। এইটা আপনার না বোঝার কিছু নাই, আমার কিছু লেখালেখি আছে, আপনাকে আমি দেবো। আমরা এই 7 নভেম্বরের আলোচনার পর আমরা যে বিষয়টিতে ছিলাম, আসলে কানেক্টিভিটিতে ছিলাম, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের হাতে সময় খুবই কম। আমাদের কানেক্টিভিটিতে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম যে আসলে এই 7 নভেম্বরকে নিয়ে কিন্তু বিএনপির সমাবেশের অনুমতি, এবং আমরা সর্বশেষ যেটি জেনেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু অনুমতিটা দেয়নি, এবং একই সাথে চট্টগ্রাম থেকেও কিন্তু আমরা একই খবর পেয়েছিলাম যে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে, তারা পালন করতে পারেনি। এবং আরো কিছু বিষয়, তবে বরিশালে আমরা শুনেছি তারা প্রেস ক্লাবে এটি পালন করেছেন। তবে যে অসাম্প্রদায়িক রাজনীতির যে বিষয়গুলো আমরা আলোচনাতে ছিলাম, তো যে গণতান্ত্রিক চর্চার যে বিষয়টি, এই অসাম্প্রদায়িক রাজনীতি কিংবা গণতান্ত্রিক চর্চার জায়গাটি ব্যাহত হচ্ছে, এই যে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তো এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইবো যে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হওয়ার যে জায়গাটা, সমাবেশ করার অনুমতির, আপনি একটি সমাবেশ যদি করতে না দেয়, যেমন আপনার কথাই তাদের কিন্তু এটা অভিযোগ যে তাদের কোনো ধরনের, আমি সেটা তাদের অভিযোগ, এবং আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবী বলছেন তাদের কেন সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এটাও ঠিক যে সংবিধানে 37 অনুচ্ছেদে তো সমাবেশ করার স্বাধীনতা আছেই। একজন নাগরিক হিসেবে আমার এই স্বাধীনতা আছে, আমার সমাবেশ সবাইকে জড়ো করতে পারি, আর একটি সংগঠন হলে সেই সংগঠনের যে অধিকার, সমাবেশের অধিকার 37 অনুচ্ছেদে সংবিধানের একেবারে লিপিবদ্ধ। কিন্তু পাশাপাশি সেখানে বলা আছে কিন্তু যে আমি কিন্তু যদি সেই সমাবেশটা জঙ্গি তৎপরতার মধ্যে যায়, যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে, এই বিষয়গুলো দেখবে কে। এবং সমাবেশে কিন্তু মানে এই বিষয়গুলো যে বিধিনিষেধ দেওয়া আছে, যে এইগুলো আশঙ্কা যদি থাকে তাহলে সমাবেশের অনুমতি দেবে না। অনুমতি দেবে কে? মানে পুলিশ প্রশাসন কিন্তু, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব মূলত তাদেরই। আপনার কথাই কিন্তু আপনার যে সংবাদদাতারা জানিয়েছেন, সেখানে কিন্তু কোন কোন জায়গায় সমাবেশ করতে পেরেছে, অর্থাৎ তাহলে কোনো মানে বৈরিতা নিয়ে যে ঢাকায় সমাবেশ করতে দিল না বা আরেক জায়গায় দিল না, তা না। আর এই একটা সমাবেশ করতে না দিলেই গণতন্ত্র শেষ হয়ে গেল, তাও না।
এরপরে আপনি দেখেন যে তারা সব সময় প্রতিদিনই সংবাদ সম্মেলন করতেছেন, সমাবেশ করতেছেন একাধিক জায়গায়, বলার পরেও বলতেছেন যে কোনো কথা বলার অধিকার নাই, বাক স্বাধীনতা নাই। তা আমি একবার বলেছিলাম যে যারা এই কথাগুলো বলতেছেন বাক স্বাধীনতা নাই, তারা তো বাক স্বাধীনতা নিয়েই কথাগুলো বলছেন এবং ছাপাও হচ্ছে, সংবাদপত্র ছাপা হচ্ছে। তাহলে এই কথাটা হচ্ছে যে গণতন্ত্র শেষ হয়ে গেল না, গণতন্ত্র আছে, বহালই থাকবে। গণতান্ত্রিক মানে মন মানসিকতার চেতনা, একটু আগে যে মাহবুব কামাল সাহেব যে কথাটি বললেন যে সাইকোলজিটাও কিন্তু আমি আপনাকে বোঝার জন্য যেমন সাইকোলজি বুঝতে হবে, মনস্তাত্ত্বিক বিষয়টা, হ্যাঁ, আবার আমার কাজ করার ক্ষেত্রেও কিন্তু আমি মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে আমি কি চাই এই বিষয়টাও জরুরি, তাই না? সেই জায়গাটাই যদি হয় যে আমি কথা বলতেছি, আপনি আমার কথা বলার সুযোগ দিচ্ছেন, আমি এখানে অনেয়ারেই কথা বলছি, তাদের কর্মসূচিতে বাধা দেয়, তাহলে তাদের মত প্রকাশের জায়গাটি তারা কেন দেওয়া হচ্ছে না? মত প্রকাশের এখানে কর্মসূচিতে বাধাও দেয়নি। ওই আশঙ্কাগুলো যদি থাকে তাহলে কেউ সমাবেশ করতে দিবে না। আমি আপনাকে একটি উদাহরণ দিই। 13 সালের 5 মে আপনাদের মনে আছে নিশ্চয়ই, আপনি তো তখন না খেয়াল করার কথা না, এই কয় বছর, 2 বছর 3 বছর, হেফাজত ইসলাম ওরা বলল যে আমরা বিকেল 5টা পর্যন্ত অনুমতি চাই, আমরা মিটিং করব। ওরা কিন্তু 5টা পর্যন্ত করে নাই। তারপরে কি ঘটনাগুলো ঘটেছিল আমরা কিন্তু সবাই জানি। তাদের পেছনে কারা ইন্ধন জুগিয়েছে, কারা শত শত গরু এনে জব করার জন্য প্রস্তুত ছিল, দেশবাসীকে আহ্বান জানিয়েছিল যে নামেন। তাহলে সেটা কিন্তু সমাবেশটা যে করতে দেওয়া হলো তারা বলেছিলেন, এবং হুজুর মানুষ তারা বলছেন আমরা 5টার সময় মিটিং করে শেষ করে চলে যাব, তারা কিন্তু জাননি। এটা আপনার আমার জানার কথা না, কিন্তু যারা পুলিশ প্রশাসনে থাকেন, গোয়েন্দা সংস্থায় থাকেন, তারা কিন্তু এই তথ্যগুলো জেনে নিই। যদি এই সমাবেশটা মানে আমি কেন আপনাকে উদাহরণ দিলাম যে হেফাজতে যে ঘটনাটা ঘটিয়েছে, যে তাণ্ডবটা চালিয়েছিল, গাছগুলো ইলেকট্রিক করাত এনে এবং একেবারে আপনার প্রেস ক্লাব পর্যন্ত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই পর্যন্ত চলে এসছে, তারা যে তাণ্ডব চালিয়েছিল সেদিন, সেটা কিন্তু সমাবেশটা শান্তিপূর্ণ হবে কথা দিয়েছিলেন কিন্তু রাখেননি। আপনি সব সমাবেশেই যে শান্তিপূর্ণ, এখন আমি যদি অশান্তি, এই আশঙ্কা থেকে কি বিএনপিকে কোনো সমাবেশের অনুমতি? না, সেই কোনোটা করেছে তো তারা কিছুদিন আগে, গত বছরই তো করলো, সারাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করলো না, মানে তাদের সামর্থ্য অনুযায়ী বড়। এখন আবার অনেকের ধারণা যে আওয়ামী লীগ অনেক বড় সমাবেশ করে, বিএনপির বড় সমাবেশ, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ তো বিএনপির সমাবেশের লোক এনে দেবে না, দেবে? তা তো দেবে না। সম্মেলন করেছে, খবরের কাগজে আছে, তাদের জেলাগুলো এখন পর্যন্ত 1/3ও করতে পারেনি, জেলা কমিটিগুলো, এগুলো নিশ্চয়ই আওয়ামী লীগ করে দেবে না বা অন্য দল করে দেবে না। সামর্থ্য, এখন একটি কথা হচ্ছে কি যে দোষ দেওয়ার জন্য যদি বলা যায় এক ধরনের কথা, আর সত্য কথা হচ্ছে সমাবেশ করতে দেয় নাই, আবার করবে, পরে করবে। শুধুমাত্র কি এই আশঙ্কার কারণে অনুমতি দেওয়া, মানে এই যে কোন ঠাসা করার একটি যে বিষয় আসলে, তাহলে আসলে আমাদের রাজনীতির ভবিষ্যৎটা কি, যে বিএনপি এরকম কোন ঠাসা করার এই ধরনের কিন্তু যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে না, সামর্থ্য না থাকলে আমি রাজনীতিতে কি করে? আমার সামর্থ্য না থাকলে, এটি আমার বক্তব্য যে আমার যদি সামর্থ্য না থাকলে আমি তো এমনিই কোণঠাসা হব, আমার কেউ করতে হবে না, কেউ কোণঠাসা করতে পারে না। তো সেটা আসলে এই অনুমতি দিয়ে কেন দেখা যায় না, অনুমতি দিয়ে কেন দেখা যায় না যে সামর্থ্য? আমি কি একটু বলি? হ্যাঁ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে অনুমতিটা দিয়ে কেন আমরা এই সামর্থ্য দেখছি না? স্পর্শকাতর এবং সাধারণ মানুষের মধ্যে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে আসে, হ্যাঁ, যে কেন দেওয়া হচ্ছে না অনুমতি? একটি রাজনৈতিক দলের আমি সমাবেশ করতে দেব না কেন? কারণ নিষিদ্ধ ঘোষিত দল তো তারা না। অর্থাৎ হেফাজতে ইসলাম একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে আমাদের ৭১-এর যে অবিনাশী চেতনা, সেই চেতনার আলোকে বাংলাদেশের রাজনীতি করতে হবে। আজকের বিএনপি সেই চেতনার আলোকে রাজনীতি করছে কিনা? এখন আমাকে দর্শক প্রশ্নই করতে পারে যে হঠাৎ করে আপনি এই প্রশ্ন আনছেন কেন? আপনি ৭ই নভেম্বর পালন করছেন। ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি পালন করতে চান, কোন ব্যাখ্যায় আপনি পালন করবেন? ১, ২, আপনি ৬০-এর দশকের আমাদের রাজনীতি, আমাদের যে লড়াই সংগ্রাম, পাকিস্তান সৃষ্টির পর থেকে পরবর্তীতে আমাদের যে বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে তো অনেক ত্যাগ তিতিক্ষায় আছে, অনেকে তার জীবন দিয়েছে, হ্যাঁ, অনেক ৬ দফার মনুমিয়া রক্ত দিয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে, অনেক রক্ত দিয়েছে, অনেক দিবস আছে। একটি দিবস কখনো কি বিএনপি পালন করে? আপনি এই প্রশ্নটা আমি দর্শকদের সামনে তুললাম। একটি কোনো
আমার জাতিরাষ্ট্র নির্মাণের লড়াইয়ের সংগ্রামে দীর্ঘ পথে আমার যে লড়াই সংগ্রামে যে আমার যে অনুপ্রেরণাগুলো এবং অহংবোধ গর্বের যে বিষয়গুলো সেই দিবসে একটি দিবসে কি পালন করে? কখনোই না। আচ্ছা আমি কি একটু বলবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি একটু অন্যভাবে বলবো, সেটা হচ্ছে যে এই যে ট্রেডিশনাল যে ডেমোক্রেসি, এই যে কি বলে ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি অথবা আমেরিকান ডেমোক্রেসি, গ্লোবালি কিন্তু একটা প্রশ্ন এখন উঠে গেছে, সেটা হচ্ছে এই ডেমোক্রেসি আসলে চর্চা করা যায় কিনা। এবং এই লিমিটেড ডেমোক্রেসির কথা যারা বলেন, এই যে লিকুয়ান বা মাহাতিররা, এদেরও কিন্তু একটা যুক্তি আছে যে দিস ফার অ্যান্ড নট ফার্দার, এই পর্যন্ত এর বেশি না। ডেমোক্রেসির কিন্তু কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে যেমন ডেমোক্রেসি কিন্তু সাইদিকে এমপি করেছে, ডেমোক্রেসি কিন্তু হিটলার বানিয়েছে, ডেমোক্রেসি মুসোলিনি বানিয়েছে, ইভেন আজকে ইউরোপে দু একটা দেশ মানে যে আল্ট্রা রাইটিস্টরা তারা ইয়ে করছে, এটা কিন্তু ডেমোক্রেসির ফল। এখন আপনি ডেমোক্রেসিটা কতটুকু চর্চা করবেন সেইটা কিন্তু নির্ধারণ করার একটা সময় চলে আসছে। যেমন এই যে প্যারিসে যে গুলিটা হলো, এই যে ট্রাক উঠিয়ে দিল যে, হ্যাঁ, যে ওই সমাবেশে, হ্যাঁ, এখন মানে তাকে যে গুলি করে মারা হলো, ওই পুলিশের কি এই প্রশ্ন এই সম্মতি নেওয়ার সময় ছিল যে ডেমোক্রেসি কি বলে আমি তাকে গুলি করব কিনা? কার কাছে অনুমতি নেওয়ার সময় ছিল? সে তো মানুষ মেরে যাচ্ছে, একের পর এক মানুষ মেরে যাচ্ছে, সে কার কাছে জিজ্ঞেস করবে? কার কাছে সে জিজ্ঞেস করবে হ্যাঁ যে আমি এখানে গুলি করব কি করব না? গণতন্ত্র কি বলে, কার কাছে বলবে? তারপরে যে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গুলি করতে হবে, সেই এটা কিন্তু গ্লোবালি এসে গেছে। কিন্তু এইটা এই যে এখন যে বিতর্কটা হচ্ছে যে ডেমোক্রেটিক অথরিটারিয়ানিজম নাকি অথরিটারিয়ান ডেমোক্রেসি, এইটা কিন্তু এসে গেছে। যে কথাটা আপনি বলেছেন যে কতদূর পর্যন্ত সাইদি যে ডেমোক্রেসি সাইদিকে নির্বাচিত করে, সেই ডেমোক্রেসি দিয়ে আমি কি করব? বা সেই ডেমোক্রেসি দিয়ে তো আমার দরকার নেই। এখন কথা হচ্ছে নির্বাচনের দরকার নেই। বিএনপি তো ডেমোক্রেসির সুযোগে তো 3 মাসের পেট্রোল বোমা তো আমরা দেখলাম, এটা তো ডেমোক্রেসিরই সুযোগে করে দুই দফা 6 মাসের মতো প্রায়। এখন বিএনপিকে এটা এনশিওর করতে হবে মারবো না, বা আমাকে সুযোগ দেওয়া হলে আমি যখন শক্তি সঞ্চয় করব সেই শক্তি আমি অপকর্মে ব্যবহার করব না, এইটা তো এনশিওর করতে হবে। বিএনপি জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করুক, জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করুক, বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিক, তারপরে একটা নর্মাল বিহেভ করুক তারা। বিএনপির বিহেভিয়ার তো অ্যাবনর্মাল, এই অ্যাবনর্মাল বিহেভিয়ার তো আপনাকে অ্যাবনর্মালি ট্যাকল করতে হবে। তাই করছে, হ্যাঁ। তো আমি বলি না, আমি বলছি না যে এইভাবে সমাবেশের মানে অনুমতি দেওয়া ঠিক, মানে দেয় না কেন, আমি তো বললাম যে এই কারণে সম্ভবত দেওয়া উচিত। কিন্তু বিএনপিকেও জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি ডেমোক্রেসি চর্চা করব আমি কিভাবে, সেই জিনিসটাও তাকে খেয়াল রাখতে হবে। বিএনপি কি নিজেকে প্রশ্ন করে আমি অধিকার হারিয়েছি কেন, আমি কি তুলটা করছি? আমি আপনাকে বললাম যে তার সংগঠনটা শক্তিশালী করতে পারে না কেন? কারণ মানে বিএনপি কিন্তু একা না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বিএনপির বড় মিটিং হওয়া মানে সেখানে জামাত শিবিরের একটা বড় অংশ থাকা এবং সেখানে নাশকতার একটা আশঙ্কা থাকা, এই জিনিসগুলি তো মানে মানতে হবে। তবে হ্যাঁ, মানে বর্তমান গভর্নমেন্টের যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডটা আমি আই ডু নট এগ্রি উইথ টোটালি উইথ দ্যাট। এক ধরনের মানে কর্তৃত্ববাদী মানসিকতা এসে গেছে গভর্নমেন্টের, এইটা বোধহয় একটু কমানো উচিত। মানে এত কর্তৃত্ববাদী হওয়া ঠিক না। এটা একটা মানে অনুপাত জ্ঞানটা তো আমরাও সবারই থাকা উচিত, যে কোন মানে কতটুকু পর্যন্ত আমি যাব বা কতটুকু পর্যন্ত ছাড় দিব সব ক্ষেত্রে। কিন্তু আমি যদি অনুপাত জ্ঞান, বিএনপি যেমন অনুপাত জ্ঞান হারিয়ে ফেলছে, মানে আওয়ামী লীগও যদি অনুপাত জ্ঞান হারিয়ে ফেলে তাহলে তো পার্থক্য, তাহলে আর কি মানে। আমরা 7ই নভেম্বর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আরও কিছু বিষয় ছিল, তবে আমাদের হাতে পত্রিকা চলে এসেছে। আমরা আজকের যে পত্রিকাতে শিরোনাম করেছে, প্রথমে আসছি কালের কণ্ঠে। কালের কণ্ঠে আসলে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েই শিরোনামটা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত হিলারির সম্ভাবনা বেশি এবং শেষ মুহূর্তে এফবিআই বোমা, অর্থাৎ তারা শিরোনামে দিয়েছে ইমেল তদন্তে ছাড়পত্র পেয়ে হিলারি শিবিরে উচ্ছ্বাস, ক্ষুব্ধ ট্রাম্প। আবার সাথে এটাও লিখেছে ভোটে এগিয়ে হিলারি, এবং শাহজালাল বিমানবন্দরের যে ঘটনা সেটি নিয়ে একটি
শিরোনাম করেছে রহস্য ঘেরা যুবককে নিয়ে বিভ্রান্ত পুলিশ। একই সাথে আমরা ডেইলি সানে ওই একই শিরোনাম যে হিলারি ট্রাম্প ফাইনাল ব্যাটল টুডে, হিলারি হোলস 5 পয়েন্ট লিড ওভার ট্রাম্প, অর্থাৎ এগিয়ে রয়েছে সেই বিষয়টি নিয়ে এসেছে। এবং এফবিআই যে বিষয়টি, এফবিআই লিভস ক্লিন্টন ইমেল ক্লাউড ইন লাস্ট মিনিট রিলিফ, অর্থাৎ তাকে একটি যে স্বস্তির জায়গা হিলারির শিবিরে। সর্বশেষ রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হিলারি না ট্রাম্প, মার্কিন নির্বাচন নিয়ে। এবং একই সাথে একটি খালেদা জিয়ার দীর্ঘ 10 বছর পর সাক্ষাৎকারে খালেদা জিয়া প্রাণনাশের চক্রান্তের কারণেই ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয়নি এবং শেষ মুহূর্তে ইমেল কেলেঙ্কারি নিয়েও তারা শিরোনাম করেছে। এবং হামলাকারী সম্পর্কে যে মুখ খুলছে না হামলাকারী, শাহজালালে আনসার খুন, এই বিষয়টি নিয়ে তারা শিরোনামে এসেছে। এবং আমরা শেষ করব, তবে শেষ করার আগে আসলে এই যেহেতু সবটাতে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এসছে, আমরা এই বিষয়টি নিয়ে শেষ করতে চাই যে এই যে টানটান উত্তেজনা, তার তো চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে 8ই নভেম্বর। এবং শেষ মুহূর্তে কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছি 8000 ইমেল কিন্তু প্রকাশ করেছে উইকিলিক্স ইমেল নিয়ে, এবং এফবিআই কিন্তু দুদিন আগে বলেছে যে হিলারি এখানে নির্দোষ। এবং এই বিষয়ে আবার পাল্টা ট্রাম্প বলেছে যে এটি এক ধরনের এফবিআই অযোগ্যতার প্রমাণ দেয়। তো আমরা সবকিছুর পরেও আসলে কি হতে পারে এফবিআই কৌশল আর কি মনে হয় আপনাদের কাছে যে আসলে হিলারি না ট্রাম্প এবারের এই ডিপার্চার? এটা খুব, আমি এই মুহূর্তে আর কি এই মুহূর্তে আমি এই বিষয়টা আনপ্রেডিক্টেবল, আমি ওইভাবে বলবো না যে হিলারি জিতবে। কারণটা হচ্ছে যে 272টি ইলেকটোরাল ভোটে কিন্তু আমরা যে মানে আমরা গণমাধ্যম থেকে শুনছি যে এটি হচ্ছে শেষ একটি তুরুপের তাসের মতন, যে এটা হবে। কারণ ওই আমি এক আমেরিকান এক হাউসওয়াইফ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা আপনি কি বলে যে আপনার নারীদের বিরুদ্ধে এরকম কথা বলতেছে ট্রাম্প, আপনি তারপরেও রিপাবলিকান ক্যান্ডিডেটকে ভোট দিলেন। উনি বলছেন যে উই আর নট ইলেক্টিং আওয়ার হাজব্যান্ড, মাই হাজব্যান্ড, উই আর ইলেক্টিং আওয়ার প্রেসিডেন্ট। সো এটা কোনো ব্যাপার না, আমার যে ইস্যুগুলো সেগুলি উনি হ্যান্ডেল করতে পারবে কিনা সেটা বড় ব্যাপার। তার খুব আছে হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় যে বিভিন্ন জায়গায় যে মানে ওই যে সৈন্য মারা গেছে করছে বিভিন্ন জায়গায়, সেই ব্যাপারে বলছে যে এইভাবে হ্যান্ডেল করা। আবার ভোটারদের মধ্যে এই অভিমত আছে যে ডেমোক্রেটদের মধ্যে হিলারির চেয়েতে অন্য যে ক্যান্ডিডেট স্যান্ডার্স ছিল যে তার ব্যক্তিত্ব এবং তার সবকিছুই ভালো ছিল। তারপরে বলছে যে আপনি যে কথাটা বলছেন, নারী ভোটাররা বলছেন যে এখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করিনি, এবং শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত নেয়। আরেকটি জিনিস হচ্ছে, যে জিনিসটা হচ্ছে যে এটা তো ফ্যাক্ট যে হিলারি পাস করবে না, ওদের মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাস যদি আমরা দেখি তাহলে 2 মেয়াদে থাকে রিপাবলিকান, 2 মেয়াদে ডেমোক্রেটরা, খুব কম একবার বা দুবার যে তাদের 3 বারের মতো হয়েছে। আর অন্যান্য প্রার্থীও আছে, কিন্তু আমরা কিন্তু সারা দুনিয়ায় জানি যে এটা গ্রিন পার্টি আছে, ইন্ডিপেন্ডেন্ট, আরো অনেকগুলো 6-7 জন ক্যান্ডিডেট। পাস করা আসলে বলা মুশকিল, কৌশল যদি হয় যে ট্রাম্পে পাস করাবে, ওখানে আবার এবং এখানে কিন্তু একটি বিষয় নিয়ামক হিসেবে কাজ করে। আসলে আপনি যেরকমটি বলছিলেন যে ব্যক্তিত্বের লড়াই কিছু বিষয় ছিল বার্নি স্যান্ডার্সের কিন্তু, এবং শেষ পর্যন্ত যে সুইং স্টেট বা ব্যাটল গ্রাউন্ড হিসেবে যে কয়েকটি রাজ্যের যে ভোটগুলো আছে আসলে সেখানেও কিন্তু আসলে পরিবর্তন হতে পারে। তবে শেষ মুহূর্তে মনে হয় হিলারি পাস করতে পারে এবার, যা মনে হয়। আবার পেছনে ওই যে কথাটা বলছেন ওই ঘুরে ফিরে ট্রাম্পে পাস করাবে কি কেন পাস করবে জানেন, এটা একটা মজার কোটেশন আছে, সেটা হচ্ছে যে পেন্টাগন কি চায় তাও আমেরিকান বলতেছে, আই প্রেফার এ ডেভিল আই নো টু এ ডেভিল আই ডু নট নো। হিলারিকে তো বহুদিন ধরে চিনি, সেই কারণে সো দুইটাই ডেভিল, বাট আই প্রেফার দ্য ডেভিল আই নো। তবে শেষ করার আগে যে আসলে যে এই বিষয়টা নিয়ে আটলান্টিক নামে একটি ওদের জনপ্রিয় ম্যাগাজিন আছে, এটা গত সপ্তাহে তারা ছাপিয়েছে, হু উইল উইন, এবং এক জায়গায় লিখেছে, মানে এর জন্য আমি উল্লেখ করছি যে এই পত্রিকাটি আপনারা নির্বাচন শেষ হওয়ার পরে 27 এবং 28 পাতাটি আপনারা পরবর্তীতে খুলবেন। তারা যে উল্লেখ করেছে যে এই যেমন আপনার 5 বছরের যে বানর আপনার চীনের, সেটা সে বলছে যে ট্রাম্প জয় হবে, কারণ এই বানরই আবার বলেছিল যে বিশ্বকাপে পর্তুগাল জয় হবে। এই যে আমাদের আপনি দেখেন এই যে রিয়েল ডিল গতকালকের পত্রিকা আমার কাছে আজকে এসেছে যে কে জাহাজে উঠবে। এই যে মাহবুব রহমান ভাই যেভাবে বললো যে এখন এটা কিন্তু খুব বড় মুশকিল, আমেরিকান সিটিজেনদেরকে এটা প্রেডিক্ট করা খুবই মুশকিল। আমরা আমাদের নিউজরুম সংলাপের শেষ প্রান্তে আপনাদের তিনজনকেই ধন্যবাদ আবার নিউজরুমে সংলাপে আসার জন্য। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে, আজকে নিউজরুম সংলাপ এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।